এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন ব্যক্তি যিনি নিজের কাজের মাধ্যমে, নিজের নামের মাধ্যমে কোটি কোটি মানুষকে ইন্সপায়ার করেছেন, যার জীবনযুদ্ধ, যার সফলতা তাকে জীবিত উদাহরণ বানিয়ে দিয়েছেন। ইনি একজন অ্যাক্টর, প্রডিউসার, ডিরেক্টর। প্লিজ ওয়েলকাম অনুপম খের। ওম নমঃ শিবায়। আগেও এখানে বসেছি আমি, আমায় আবার ডেকেছেন, আমার সৌভাগ্য। তার মানে আপনি নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো অভিযোগ পেয়েছেন। আর আপনি কাজ যেমন করেন স্যার। আর আপকি আদালতে আজ আমাদের বিচারক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন স্কলার, আর ভারতীয় সংস্কৃতির জন্য উনি অনেক কাজ করেছেন। প্লিজ ওয়েলকাম সচ্চিদানন্দ যোশী। আজকের মোকদ্দমা শুরু করা হোক। জানি না কেন আপনাকে এখানে দেখলেই একটু ভয় করে। হ্যাঁ, কারণ আপনার এই যে হাসির পেছনে যে দুষ্টুমি লুকিয়ে আছে না, মনে হয় যে বাবা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি মজা। তাহলে আসুন শুরু করা যাক। তাহলে শুরু করি আপকি আদালতে আজকের মোকদ্দমা। প্রথম অভিযোগ ফিল্ম স্টার অনুপম খেরের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার অনুপম খেরের ওপর অভিযোগ হলো যে উনি নাকি শুধু স্বপ্নই বিক্রি করেন। অনুপমজি, আপনি লোকেদের বড় বড় স্বপ্ন দেখান, কিন্তু যদি আপনার ছোটবেলাটা দেখা হয় তাহলে দেখা যায় আপনি তো ফেলিওরের দোকান। ঠিক। আপনার ওই দোকানে সবকিছুই ছিল। হ্যাঁ, পড়াশোনায় ভালো ছিলেন না, খেলাধুলোয় ভালো ছিলেন না, আপনাকে হিরোদের মতো দেখতেও ছিল না। রাজত বাবু, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে জীবনে আমার প্রথম ক্লাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 38%-এর বেশি কোনোদিন নাম্বার আমি পাইনি। চলুন আমি আজ একটা ছোট্ট গেম খেলি আপনার এই দর্শকদের সাথে। আপনাদের মধ্যে 60%-এর উপরে কারা কারা নাম্বার পেয়েছেন? প্রায় সবাই। আচ্ছা, 70%-এর উপর, 80%-এর উপর? তারপরেও আপনারা ওখানে বসে আছেন আর আমি এখানে। আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম, তাই আমি কি করতাম যে রিপোর্ট কার্ড বাবা মাকে দিয়ে সাইন করতে হয় না, আপনারা নিয়ে যান না কখনো কখনো, তো আমি খেয়াল রাখতাম যে বাবা যখন তারাই থাকতেন আমি তখন ওনাকে দিয়ে রিপোর্ট কার্ড সাইন করাতাম। সেই রকমই একদিন ক্লাস 9-এ ছিলাম আমি, উনি তারায় ছিলেন, উনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ওনার মনে পড়ে যে উনি দোকানের চাবি নিতে ভুলে গেছেন, তাই উনি সময় পেয়ে যান আমার রিপোর্ট কার্ডটা ভালো করে দেখার। উনি বলেছেন যে বাবা তুই তোর ক্লাসে 59 নম্বর পেয়েছিস? আমি বললাম হ্যাঁ। উনি জানতে চাইলেন কতজন স্টুডেন্ট আছে, বললাম 60। তারপর আমি ভাবলাম যে হয়তো উনি বকবেন, ঠ্যাঙাবেন, কিন্তু উনি বললেন যে বাবা এই কথাটা তো মানতে হবে যে মানে যে তোর ক্লাসে ফার্স্ট আসে না, সে খেলাধুলায় হোক বা পড়াশুনোতে, সে সবসময় টেনশনে থাকে যে আমাকে ফার্স্ট হতে হবে। যদি ও সেকেন্ডও হয় তাহলে ওর মনে হয় যে ওর ডিমোশন হয়ে গেছে, কিন্তু যে 59 নম্বরে থাকে সে 48 নম্বরে উঠতে পারে, 36 নম্বরে উঠতে পারে, 24 নম্বরে উঠতে পারে। একটা কাজ করিস, পরের বার 48 নম্বরে উঠে দেখাস। তারপর উনি একটা দারুণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন মনে রাখিস, ফেলিয়ার ইজ অ্যান ইভেন্ট, নেভার এ পারসন। ইভেন্ট ফেল হয়, মানুষ কোনোদিনও হয় না। খেলাধুলোর ক্ষেত্রেও আমি বিশেষ ভালো ছিলাম না। ইনফ্যাক্ট ক্লাস 8-এ আমি একদিন আমার স্কুলের মাঠে দৌড়াচ্ছিলাম, আর তখন আমার পিটি টিচার আমাকে বললেন তুই থাম, একলা দৌড়লে তুই সেকেন্ডই হবে, বুঝলি? আমার পরিবার গরিব ছিল, আর গরিব পরিবারের বিশেষত্ব হলো যে আপনি স্বপ্ন দেখতে পারেন মন খুলে, কারণ আপনার মনে হয় যে একদিন আপনার জীবন ভালো হবে। আমরা 14 জন ছিলাম, একটা ছোট্ট ঘরে থাকতাম আর কি। আমার মনে হয় কাঠগড়া থেকে একটু বড়, ওখান থেকে এতটা হবে আর কি। একটা ঘর ছিল, বারান্দা ছিল, রান্নাঘর ছিল, 14 জন মিলে। তবে আমরা সুখী ছিলাম। আমি একদিন আমার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলাম যে আমরা এত গরিব হয়েও এত সুখী কেন? উনি একটা দারুণ কথা বলেছিলেন
উনি বলেছিলেন যে বাবা, মানুষ যখন খুব গরিব হয় সব থেকে সস্তা জিনিস তখন সুখ হয়। তখন আমার মন থেকে সে ভয়টাও কেটে গেছিল। আমাদের ওখানে 4টে সিনেমা হল ছিল, মানে ওই শাহী সিনেমা, রিভলি সিনেমা, রিগল সিনেমা, ওরিয়েন্ট সিনেমা সিমলাতে। আর শাহী সিনেমায় সব থেকে সস্তা টিকিট পাওয়া যেত 4 আনাতে। ওখানে যখন আমি যেতাম সিনেমা দেখতে, আমার মনে হতো এই যে পৃথিবীটা রয়েছে সেটা একটা দারুণ পৃথিবী। ওটাই আমাকে নিয়ে যেত ওই স্বপ্নের জগতে। কিন্তু স্বপ্ন দেখার জন্যে আর ফিল্ম লাইনে আসার স্বপ্নের জন্যে কিছু তো থাকা দরকার। আপনি কিরকম চেহারা নিয়ে মুম্বাই গেছিলেন সেটা আমি একটু লোকেদের দেখাতে চাই। আপনি একটু দেখুন, এটা 1981-এর ছবি। এখন এইরকম শরীর আর চেহারা নিয়ে আপনি অ্যাক্টর হতে চলে গেলেন। এইটাতে তো আমার পুরো চোর লাগছে। দেখে মনে হচ্ছে যে এক্ষুনি চুরি করে পালিয়েছে। আমি জানতাম না যে আমাকে খারাপ দেখতে। মানুষের কখনো মনেই হয় না যে তাকে দেখতে খারাপ, কারণ যিনি মা হন তিনি সবসময় বলে যে বাবা তুই কি ভালো, কি সুন্দর, ঠিক কিনা? তো আর দ্বিতীয়ত, আমি অ্যাক্টর হয়েছিলাম ট্রেনিং করে। আমি 4 বছরের ট্রেনিং করেছিলাম। আর ট্রেনিংয়ে শেখানো হতো যে যদি আপনি ভালো অ্যাক্টর হন তাহলে আপনি কাজ পাবেন। সেটা অন্য বিষয় যে যখন এটা তো আপনারা ওই খুব ডিগনিফাইড বর্ড লুক দেখছেন, এটা বর্ড লুক নয়, এটা শেভড লুক। কিন্তু যখন আপনার চুল পড়তে থাকে কিছুটা এখান থেকে, কিছুটা যেমন ওই ভদ্রলোক বসে রয়েছেন ওখানে, কিছুটা এখান থেকে পড়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি ড্রামা স্কুলের গোল্ড মেডেলিস্ট ছিলাম। আমি 3রা জুন 1981-তে আমি বম্বেতে চলে এসেছিলাম। তো আমি ভাবতাম আমার কাছে গোল্ড মেডেল আছে, আমি কাজ পাবোই পাবো। কিন্তু যখন লোকেদের কাছে যেতাম আমি কাজ চাইতে, তারা বলতেন তোমার তো মাথাতে চুল নেই, কিভাবে কাজ দেবো তোমাকে? আপনি গোল্ড মেডেলিস্ট, আচ্ছা আপনি এনএফডিসি থেকে এসেছেন, এনডিপিসি থেকে এসেছেন, এনএসডি, কেউ চিনতেনই না। কিন্তু দুঃখও পেতাম। কেউ বলতেন যে আপনি একটা কাজ করুন, আপনি লেখক হয়ে যান, আপনি অ্যাসিস্ট্যান্ট হয়ে যান। চুল নেই আপনার, চুল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি গোল্ড মেডেল দেখাতেন আর ওরা চুল দেখতেন। কারেক্ট, একদম। আমি খুব চেষ্টা করেছি চুল গজানোর। আচ্ছা। আমি ওই রিঠায় দই দিয়ে আমি মাটিতে পুঁতে রেখেছি। আমি আরেকটা পদ্ধতিও ব্যবহার করেছিলাম। আমায় কেউ বলেছিল যে যদি আপনি উটের শুশু লাগান, সত্যি বলছি, তো আমি জুহু বিচে চলে যেতাম আর কি। আমি জানতাম না যে উট 3-4 দিন নাই শুশু করতে। আমি সত্যি বলছি, আমি একদম জল মিশিয়ে বলছি না। তো আমি প্রতিবার উটের পেছনে ঘুরে বেড়াতাম আর প্লাস্টিকের ডিব্বা নিয়ে। তারপর আমি এটাও জানতাম না যে উট যখন করে তখন ভাসিয়ে দেয়। কিন্তু কিছুই হয়নি। আমি তিব্বতের ওষুধ লাগিয়েছি, কিন্তু কিচ্ছু হয়নি। তারপর এটা সত্ত্বেও আমার মাথায় চুল না থাকার দরুন ভাট সাহেব আমাকে সারাংশে কাজ দেন। তাই যাই থাকে না সেটাও কাজে আসে। আমি শুনেছি যে যখন আপনি অডিশন দিতে যেতেন তখন নিজের এক কাকুর নকল করতেন, যে কাকু সব বিষয়ে ফেলই হচ্ছিলেন। আমার এক কাকু ছিলেন দ্বারকানাথ বাবু, উনি ক্লাস 8-এ 7 বার ফেল করেছিলেন। তো 7 নাম্বার বার প্রিন্সিপাল ওনাকে কম্প্যাশনেট গ্রাউন্ডে ক্লাস 9-এ প্রমোট করে দিয়েছিলেন, কারণ ক্লাসের বাকি ছেলেরা তাকে কাকু বলা শুরু করেছিল। সত্যি বলতে কি, এই ব্যাপারটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে একটা সিন আছে যেখানে আমি শাহরুখকে বলছি যে বাবা আমরা তো সবাই ভারতে ফেল করেছি, তুই তো লন্ডনে ফেল করে দেখিয়েছিস। তো যখন আমি লন্ডনে সেটে গেছিলাম তো ওখানে যে ছবিগুলো লাগানো ছিল, আমি বললাম যে যশবাবু আমি কি আমার আসল আত্মীয়দের ছবি লাগাতে পারি এখানে, কারণ তাদের সবার কোয়ালিফিকেশন এমনই যেমন আপনি এখানে চাইছেন। উনি বললেন আমার কি এসে যায়, তুমি লাগিয়ে দাও। তারপর যখন সিন শুরু হলো তখন আমি বললাম যিনি দ্বারকানাথ বাবু, যিনি ক্লাস 8-এ 7 বার ফেল করেছেন, ইনি ব্রিজনাথ বাবু যিনি ক্লাস 9-এ 8 বার ফেল করেছেন, আর ইনি মোহনলাল বাবু যিনি বহুবার ফেল করেছেন। তারপর যখন ফিল্মটা রিলিজ হওয়ার সময় হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে সর্বনাশ, আমি তো নিজের আত্মীয়দেরকে অপমান করে ফেলেছি।
এবার আমি কি করি? তখন আমি সবাইকে চিঠি লিখি যে কাকু আমি ভুল করেছি, ক্ষমা করে দিও, আমি তোমার নাম নিয়ে নিয়েছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিও। তো যখন সিনেমাটা রিলিজ করলো সবাই আমাকে চিঠি লিখেছিলেন, থ্যাংক ইউ বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছিস। যখন আপনি সফল হয়ে গেলেন, স্টার হয়ে গেলেন, তখন আপনার বাবা আপনার সিনেমা দেখতেন, পছন্দ করতেন? আমার বাবাই আমার সব থেকে বড় ভক্ত ছিলেন, সব থেকে বড় ফ্যান। আমার বাবা আমার সব থেকে বাজে সিনেমা দেখেও বসে বসে বলতেন যে কি অসাধারণ, খুব ভালো করেছিস কাজ। ফ্লাইট করে উনি যেতেন না, ফ্লাইট করা ওনার পছন্দ ছিল না, তাই উনি ট্রেন নিয়ে যাতায়াত করতেন। আর ট্রেনে বলতেন হয়তো যে লোকেদের যে অনুপম খের হলো আমার ছেলে। তো তো আমি বলতাম যে ট্রেনে কেন যাচ্ছ, একটা সাইকোলজিক্যাল অনুভূতি থাকে সবার। তো আমায় রাত 2-3টে নাগাদ ফোন করতেন বাবা, আরে শোন বিট্টু, বিট্টু আমার ডাকনাম, আরে শোন বিট্টু, এই আমার সাথে মালত্রবাবু আসেন, ইনি বিশ্বাস করছেন না যে তুই আমার ছেলে, নে তুই কথা বলতো। আমি কথা বলে এখন হ্যাঁ বলুন, হ্যাঁ কে বলছেন? আমি বললাম অনুপম খের। আরে আমি কি করে মেনে নেব? ডায়লগ শোনাও। রাত 2:30টার সময়। मैं राणा विश्व प्रताप सिंह डॉक्टर डैंग क्रिएट्स वॉर। डॉक्टर डैंग को आज पहली बार किसी ने थप्पड़ मारा है। इस थप्पड़ की गूंज सुनी तूने? अब जब तक तुम जिंदा रहोगे इस गूंज की गूंज तुम्हें सुनाई देगी। ঠিক আছে, হ্যাঁ ভাই, বিশ্বাস হচ্ছে যে তুমি অনুপম খের। আমার বাবার কাছে একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকটায় কার অনুমতি ছিল না যে ওই সিন্দুকটাতে হাত দেবে। ওই যে ওই একটা টিন দিয়ে তৈরি সিন্দুক হতো না পুরোনো দিনের, তো সেখানে আমার মা জিজ্ঞেস করতেন যে এই সিন্দুকটার ভেতরে কি আছে। উনি বলতেন যে না 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 না, এটা বলা যাবে না। তাই তারপর যখন উনি মারা যান 10ই ফেব্রুয়ারি 2012 সালে, তখন আমরা ভাবছিলাম যে এই সিন্দুকটা নিয়ে কি করব। তো আমার মা বললেন যে আমি দেখতে চাই যে উনি এর ভেতরে কি রাখতেন। তাই আমরা ওই সিন্দুকটাকে খুললাম। ওই সিন্দুকটার ভেতরে আমার যত প্রেস কাটিং, খবরের কাগজের, ম্যাগাজিনের আমার কার্ড, আমার ছোট ছোট ট্রফির ছবি, সেই সব রাখা ছিল ওখানে। আর উনি খারাপ থেকে খারাপতম রিভিউগুলোকেও আন্ডারলাইন করে রাখতেন। অনুপম খের মানে যেখানে নাম থাকতো সেটাকে আন্ডারলাইন করে রাখতেন। তো এটাই ছিল আমার বাবার আমার প্রতি ভালোবাসা। আমি আর কি বলবো। তো যাওয়ার আগে উনি আপনাকে কিছু বলে গেছিলেন? আমার বাবার মানে দুর্ভাগ্যবশত উনার একটা অদ্ভুত অসুখ হয়েছিল যে উনি দ্যাট হি স্টার্ভ টু ডেথ, উনি না খেতে পেয়ে মারা যান। ওনার এটা হঠাৎ মনে হতে শুরু হলো যে আমরা যে খাবার খাই সেটা ওনার বালি মনে হতো, আর জল ওনার অ্যাসিডের মতন লাগতো এইরকম। সো হি কুড নট ইট। তো আমরা ওনাকে খাবার দিলে উনি ছুঁড়ে ফেলে দিতেন। উনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। ডাক্তাররা বললেন যে আপনারা এনাকে বাড়ি নিয়ে যান, আর যতদিন উনি থাকবেন ততদিন ওনার সঙ্গেই থাকুন। তো আমি আপনার ভাইকে বলতে থাকতাম যে ভাই, উনি যদি আমায় কিছু বলতে চান তাহলে অবশ্যই আমাকে ডেকে নিও। তো আমি ডেভিড ধাওয়ানের ছেলের বিয়েতে মানে রোহিতের বিয়েতে গিয়ে গোয়ায় পৌঁছলাম। তো আমার ভাই ফোন করে বলল যে উনি কিছু বলতে চান। আমি সোজা ফ্লাইট ধরে ফেরত আসলাম। তো উনি শুয়েছিলেন, প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন, রুগ্ন ছিলেন, আর এরকম বুকের উপরে একটা কাগজ রাখা ছিল, আর কাগজের উপরে একটা পেন রাখা ছিল। তো উনি কথা বলতে পারতেন না, ওনার জোর ছিল না। আর উনি এইভাবে পেপারের উপরে কিছু একটা লিখতে শুরু করলেন, আর আমাকে এইভাবে অদ্ভুতভাবে দেখছিলেন, আর অনেকক্ষণ ধরে উনি লিখছিলেন, প্রায় 15-20 মিনিট ধরে উনি লিখছিলেন। আর তারপরে উনি বললেন যে কাগজটা তুমি তুলে নাও, আর আমার দিকে তাকিয়েছিলেন যে আমি যেটা লিখেছি আমার উত্তর দাও আমাকে। তো আমি যখন ওই কাগজটাকে ভালো করে দেখলাম, তো তাতে কোনো শব্দই লেখা ছিল না, শুধু কয়েকটা লাইন ছিল। কারণ ওনার ওইটুকু শক্তি ছিল না যে উনি শব্দগুলো ভালো করে লিখতে পারবেন। তো আমি ভাবলাম যে আমি এখন কি উত্তর দেব, কারণ কিছু তো জানতে চাইছেন। তো আমি একটা গতানুগতিক উত্তর দিয়েছিলাম, বাবা হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। তা কি এমন কথা, নিশ্চয়ই। তো উনি একটু নিরাশ হয়েছিলেন। তো উনি আমাকে এইভাবে নিজের কাছে ডাকলেন, আর আমি যখন আমার কান ওনার মুখের কাছে নিয়ে গেলাম, যে মানুষটি আগামী 20 মিনিটে মারা যাবেন, উনি আমায় শেষ যে দুটো কথা বলে গেছিলেন আমার কানে, লিভ লাইফ, লিভ লাইফ, এটা বলেছিলেন। যে মানুষটা in another 20 minutes is going to die, his last words to his son were, বাবা লিভ লাইফ। এর থেকে বড় আর কি শিক্ষা আমাকে কেউ দিতে পারে?
আর এর থেকে বেশি কোনো ছেলে আর কি দেখাতে পারে? আর কি করতে পারে? আমি সেই জন্যই প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে জীবন বেঁচে দেখাই। আমি আপনার অনুভূতিটা বুঝতে পারছি। বাবার কথা মনে পড়লে আপনার যে দুঃখটা হয়, যে না কষ্টটা মানে হয়। উনি যাবার আগে আমাকে এত বড় একটা শিক্ষা দিয়ে গেলেন, আমার চোখে এই জন্য জল আসে না যে অবশ্যই বাবা মারা গেলে, বাবা মা মারা গেলে, কেউই মারা গেলে দুঃখ তো লাগেই, বাট হি ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান, হি ওয়াজ নট অ্যান এক্সট্রা। আমার বাবা আমার ঠাকুরদা এক্সট্রা অর্ডিনারি ছিলেন। উনি খুব বড় একজন শিক্ষাবিদ ছিলেন, যোগা টিচার ছিলেন, মহাভারত, রামায়ণ ওনার থেকেই আমরা কিন্তু আমার বাবা একজন সাধারণ ক্লার্ক ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টে। কিন্তু উনি যে আমাকে লেসন উনি আপনাকে দিয়ে গেছিলেন সেটা তো আপনি পালন করেনি, কিন্তু আজকাল তো আমি দেখছি যে আপনার মা তার থেকে বেশি পালন করছেন। হ্যাঁ উনি তো স্টার হয়ে গেছেন। অনেক বড়, আমার থেকেও বেশি জনপ্রিয় হয়ে গেছেন আমার মা, দুলারি রক্স। এটা এই কারণে হয়েছে, কারণ যখন ওনার মৃত্যু হয়েছিল তখন আমার মা বাবার বিয়ের 59 বছর হয়ে গেছিল। দে ওয়ার ম্যারিড টু ইচ আদার ফর 59 ইয়ার্স। আর আমার মনে হয়েছিল যে এবার যখন কেউ কাউকে হারায়, নিজের স্বামীকে বা স্ত্রীকে, তখন উনি শুধু একজন স্বামী বা স্ত্রীকেই হারান না, উনি একজন বন্ধুকে হারান, একজন পার্টনারকে হারান, একটা অভ্যাসকে হারান। আমি ভাবলাম এখন আমার মা কত বছর কি করে থাকবেন আমার মা বাবাকে ছাড়া। তো তারপর আমি মায়ের সাথে ভিডিও বানানো শুরু করলাম। এমনি একদিন বসেছিলাম, তো আমি বললাম যে মা তুমি কিছু তখন উনি আমাকে বললেন যে ফাজলামি মারিস না, তো এক চড় মারবো তোকে। তো লোকেদের ভালো লাগলো যে অনুপম খেরকেও এই কথা বলার কেউ রয়েছে। তো উনি জনপ্রিয় হতে থাকলেন কারণ লোকেরা ওই ভিডিওতে নিজেদের মাকে দেখছিলেন। আর এখন উনি আমায় বলেন যে আমি সবজি নিতে যাই, মন্দির যাই, মাস্ক পরে থাকলেও লোকে চিনে ফেলে আমাকে, আমার সাথে ছবি তুলতে থাকে লোকেরা। তুই কেন করিস, কি করিস, খালি আমার ছবি দিস তুই। কিন্তু তাতে 1% বা 2% লোকেদেরও কিছু তো লাভ হয়েছে, যে মা বাবার ওনারা কিন্তু ঘরের ফার্নিচারের অংশ নন, ওনারা সবাই আমাদের নিজেদের মায়ের রিল বানাচ্ছে। একদম সবাই, অবশ্যই সবাই নিজেদের মায়ের রিল বানাচ্ছেন। তো আমার ভালো কথা যদি সবাই এটা করেন, কারণ আমি আর উনি সব কথা বলে দেন। আমি দেখেছি আপনার মা বলে দেন যে আপনি ছোটবেলায় রূপোর পয়সা গিলে ফেলেছিলেন, তারপর কি করে বার করা হয়েছিল সেটাকে। হ্যাঁ আপনি কোত্থেকে রিসার্চ করেন এইসব? হ্যাঁ এবার এটা বলবেন না আপনি, না মুশকিল। না আমি আমাদের স্কুলে একবার কি হয়েছিল, এসেছিলেন কোনো গণ্যমান্য ব্যক্তি, তো আমাদের টিচার বলেছিলেন যে কাল তোমরা নিজেদের বাড়ি থেকে আটা, চাল, ডাল, পয়সা কিছু নিয়ে এসো। তো আমার বাবা আমাকে 5 পয়সা দিয়েছিলেন তখন। তো যখন আমি স্কুলে গেলাম আমি দেখলাম যে অনেকেই ছিল যারা কিছুই দেয়নি ওই ব্যক্তিটিকে, আর টিচার কিছুই বলছেন না। তাই আমার মনে হলো এই 5 পয়সা আমি কেন দেব? হ্যাঁ, তাই আমি 5 পয়সা দিইনি ওনাকে। 5 পয়সার 2 পয়সার আমি চূড়া নিলাম, আর 3 পয়সা আমি আমার ব্যাগে রেখে দিলাম। বিকেলে যখন আমি বাড়ি ফিরলাম তখন আমি ভুলে গেছিলাম যে 3 পয়সা আমি রেখেছিলাম ব্যাগে। তো রাবার পাওয়া যাচ্ছিল না, তো মা এইভাবে ব্যাগটা ঝাড়তেই 3 পয়সা পড়ল। তো মা বলে এটা কোত্থেকে এলো? আমি বললাম এটা কোত্থেকে এলো? এটা এখানে মানে মিথ্যে বলিস না, সত্যি কথা বল। আমি বললাম যে এরকম এক সাধু এসেছিলেন, ওনাকে দেওয়ার কথা ছিল আর কি, তো ওনাকে দিইনি, তো আমার কাছে রেখে দিয়েছি। তখন উনি আমাকে উলঙ্গ করে আর বাইরে থেকে বিচুটি পাতা নিয়ে এলেন, যেটা লাগালে পুরো গা চুলকায়, সেটা আমার গায়ে লাগিয়ে দেয়, বাড়ি থেকে বের করে দিল তার। বাট দ্যাট ওয়াজ ওয়ান লেসন, যে কারণে আমি খুব কম মিথ্যে বলেছি জীবনে। কারণ মায়ের ওই বিচুটির কথা আমার এখনো মনে আছে, মনে পড়ে। এখনো কি উনি অতটাই কড়া যেমনটা আগে ছিলেন? না না, এখনো রোজ সকাল 8টায় আমাকে আমার মা ফোন করে, তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি। ফার্স্ট ক্লাস কেন বলছিস না? কখন হয়তো বলেছিলাম যে আমি ফার্স্ট ক্লাস আছি। কেমন আছিস? ফার্স্ট ক্লাস। তাহলে ভালো আছিস কেন বলছি, ফার্স্ট ক্লাস কেন বলছিস না? আজও বলছেন। আজ সকালে ফোন করলেন 8টার সময়, আমি বললাম যে আপনার এই শোতে আসছি। উনি খুব খুশি হয়ে বলে আচ্ছা ভেরি গুড ভেরি গুড। উনি মনে করেন যে আমার উন্নতি হচ্ছে যে আপনার শোতে আমি 2বার আসছি। সত্যি বলছি, আপনার শো উন্নতির মাপকাঠি হয়ে গেছে। আমি আপনার শো এর আগে 15 বছর আগে করেছিলাম, তো উনি মনে করেন যে এই 15 বছর আমি কোনো উন্নতি করিনি। আমার মনে হয় একমাত্র মা বাবাই হন যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যেভাবে আপনি আপনার মায়ের কথা বললেন, আমার এটা সৌভাগ্য যে এই দেশের যে মায়েরা আছেন, দিদিমা, ঠাকুরমা, দাদু, ঠাকুরদা, যারা আগের যুগের মানুষ, তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে আদালত যে এত জনপ্রিয় হয়েছে শুধুমাত্র তাদের জন্য বলতেই হবে। একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক, একদম। জনতার মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চান?
স্যার আমার প্রশ্ন এইটা যে আজকাল আপনার বডি বিল্ডিং এর ভিডিও খুব জনপ্রিয় হচ্ছে, তার মানে কি 70 বছর বয়সেও বডি বানানো সম্ভব? ওনার সন্দেহ হচ্ছে যে সত্যি বানানো হচ্ছে নাকি শুধু ভিডিও বানানো হচ্ছে। না না না, আমি এখন এখানে জামা খুলতে পারবো না। আমার মনে হতো যে আমার সব সময় সবাই অ্যাক্টিং এর বিষয়ে জিজ্ঞেস করেন, চুলের বিষয়ে জিজ্ঞেস করবেন, পুরনো ছবির বিষয়ে জিজ্ঞেস করবেন, কিন্তু আমি চাইতাম যে আমার বডি নিয়েও একটু আলোচনা শুরু হোক। শুধু বডি যাদের সবাই চেনেন, যেমন সালমান, অক্ষয় কুমার, তারা আমার পেছনে পড়েছিলেন যে দাদা আপনি করুন, আপনি এত ভালো একজন অভিনেতা। তাই আমি এখন ডায়েটও করছি ভালো করে, আর আমি ওয়ার্কআউটও করি, যোগাও করি, যাতে আপকি আদালতে আমায় এরকম প্রশ্ন করা হয়। আপনি তো সুইমিংও জানতেন না। গত বছর আমি এমন একটা ফিল্ম পেলাম, বিজয় 69, যেখানে আমি ট্রাইথলন খেলছি। ট্রাইথলন মানে যেখানে আপনাকে কিছু কিলোমিটার সাঁতার কাটতে হয়, কিছুটা সাইকেল চালাতে হয়, কিছুটা দৌড়তে হয়। আমি সাঁতার কাটতে জানতাম না, আমি জলে ভয় পেতাম। তারপর আমার মনে হলো যে আমি কিভাবে এমন একটা সিনেমা করতে পারি। তাই আমি 68 বছর বয়সে সাঁতার শিখলাম, আর ওই সিনেমাটিতে যতগুলো সাঁতার কাটার সিন রয়েছে সবকটা আমি নিজে করেছি। তার মানে মানুষ সব করতে পারে। ওশোর একটা খুব ভালো বাণী রয়েছে আচার্য রজনীশের, ইফ ইউ ট্রাই ইউ রিস্ক ফেলিয়ার, ইফ ইউ ডোন্ট ইউ এনশিওর ইট। আমরা আমাদের দেখুন, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন আজকাল আমি দেখছি তাদের সবকিছু জানা দরকার। তাদের বডি ভালো হওয়া চাই, তাদের হর্স রাইডিং জানা চাই, তাদের অ্যাক্টিংও জানা প্রয়োজন, যার জন্য তারা এখানে এসেছেন। একদিন আমি যশ বাবুর বাড়িতে ছিলাম। যশ চোপড়া বাবুর তো একজন ম্যানেজার আর সেক্রেটারি এলেন, এসে বলেন যে ছেলে রেডি হয়ে গেছে। উনি জিজ্ঞেস করলেন কিভাবে, তো বলেন সাইকেলিংও শিখে গেছে, হর্স রাইডিংও শিখে গেছে, বক্সিং শিখেছে। জিজ্ঞেস করলেন অ্যাক্টিং, বললেন সেটার উপর এখন কাজ চলছে। দেখুন, আপনার সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি এত ফিল্ম করেছেন যে প্রতিদিন টিভিতে, মোবাইলে, আইপ্যাডে যে কেউ যেখানে দেখুক অনুপম খেরকে সিনেমায় দেখা যায়। কোনো না কোনো সিনেমায় তো আপনি অবশ্যই থাকেন। হ্যাঁ, আমার থেকে কোনো মাউস বাঁচতে পারবে না। আমার মা আমার বৌদির সাথে বাজি ধরেন যে আজ সিনেমায় থাকবে কিনা, মানে আর প্রতিবার আমার মা জিতে যান। কোনো না কোনো চ্যানেলে, মানে এতগুলো 540টি ফিল্ম আমি করেছি। কি করে বাঁচবেন আপনি আমার থেকে? আমি তো আপনাদের জীবনের অভিন্ন একটা অঙ্গ। আমি আপনাদের মধ্যে কারো কাকা হই, কারো বাবা হই, আমি কারো মামা হই। আরে ওই যে দিল বলে সিনেমাটা আছে না, দিল, আমার কাকা ছিলেন ওখানে। আমার কাকা খুব কিপ্টে ছিলেন, যিনি ক্লাস 8-এ 7 বার ফেল করেছিলেন। আমার প্রতিটা চরিত্র আমি আমার আত্মীয়দের থেকে পেয়েছি। তো আমার কাকার থেকে যখন টাকা চাইতাম তো উনি এমন করতেন, না না এমন এসব কথা বলবি না, একদম বলবি না, এসব বাজে কথা, এগুলো বলিস না ভাই, বলিস না। তো আমি তার মতোই গোঁফ লাগিয়েছিলাম। দ্বিতীয় যে ওই বেটাতে যে চরিত্র করেছিলাম তিনিও আমার কাকাই ছিলেন। মানে আমি কি না কি করেছি। ওই কাকার কথা যে আপনি বলছেন, আমি শুনেছি উনি বিয়েও খুব দেরিতে করেছিলেন। হ্যাঁ, কাকা দ্বারকানাথ বাবু যখন 45 বছর হয়ে গেছিলেন তখন উনি সন্তোষ, যিনি আমার কাকি ছিলেন আর কি, ওনার বয়স ছিল ওই 20 থেকে 25 বছর। তো আমার কাকার অভ্যেস ছিল যে উনি রেগে গেলে ওনার চোখ বন্ধ হয়ে যেত। আর কাকি খুব দুষ্টু ছিলেন। হ্যাঁ, তো উনি কাকার সাথে খেলা করতেন, মজা করতেন। তো খুব মানে তখন যখন কাশ্মীরিতে কিছু বলতেন, ইট ওয়াজ দ্য মোস্ট ফানিয়েস্ট সাইট অফ মাই লাইফ। আমরা সব বাচ্চারা মাইল দেখতাম, উনি কাশ্মীরিতে বকতেন তো ওনার চোখ বন্ধ হয়ে যেত। তো আমার কাকি এখান থেকে ওখানে চলে যেতেন। যেমন তো আমার সব কমিক্যাল ক্যারেক্টার যা আমি করেছি তারা না হয় আমার স্কুলের টিচার ছিলেন, তা না হলে আমার আত্মীয়রা ছিলেন। আমার স্কুলে একজন টিচার ছিলেন রাজত বাবু, যিনি ক্লাসে ঢুকেই বলতেন, যাদের মনে আছে তারা বসে থাকো, যাদের মনে নেই তারা দাঁড়িয়ে পড়ো। মনে নেই আর দাঁড়িয়ে পড়লে 4টে ডান্ডা খাবে, মনে নেই আর বসে আছো তো 8টা ডান্ডা খাবে। তো আমার মনে থাকুক আর না থাকুক আমি দাঁড়িয়ে পড়তাম আর 4টে ডান্ডা খেয়ে নিতাম। তাই আমি আমার স্কুলে এত ডান্ডা খেয়েছি যে ভারত সরকার যদি জানতে পারেন যে আমার স্বাধীনতা সংগ্রামের উপাধি দিয়ে দেবে না। অ্যাক্টিংয়ের বেস্ট যে মেটেরিয়াল হয় না, অ্যাক্টিংয়ের বেস্ট মেটেরিয়াল হলো আপনার আশেপাশেই থাকে সেসব। যেমন ওই যে ভদ্রলোক ওখানে বসেছেন, উনি আমার প্রতিটা কথা এইরকম করছেন।
উনি আমার কথা পছন্দ করছেন। এবার যদি আপনি কোনো সিনেমায় এরকম করতে আপনি আমাকে দেখবেন, তাহলে বুঝে নেবেন যে আমি ওনাকেই ট্রিবিউট দিয়েছি। অনুপমজি, সত্যিটা হলো যে আপনি আপনার ফেলিওরকে নিজের শক্তি বানিয়েছেন। আপনি যতবার ফেল করেছেন সেটাকে সাকসেস স্টোরিতে কনভার্ট করেছেন। এটা আপনার অনেক বড় শক্তি, এটাকে আমি কনগ্রাচুলেট করতে চাই। আগে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে অনুপম খেরের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাবে। দেখুন, ভাট সাহেব আমায় যে রোলটা দিয়েছিলেন 28 বছর বয়স একজন বৃদ্ধের, যদি ওই রোলটা আমার প্রথম রোলটা যদি না করতাম, তাহলে আপকি আদালতে আপনার এখানে বসতাম না। আমার সফলতার সব থেকে বড় উপাদান। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা চালাচ্ছি ফিল্ম স্টার অনুপম খেরের ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনুপম খেরের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবারই বাবা হতে চান। এখন দেখুন, আপনি বারবার বলতে থাকেন যে মহেশ ভাট আপনাকে 28 বছর বয়সে 65 বছরের বাবার রোল দিয়েছিলেন, আর যবে থেকে ওই রোলটা আপনি পেয়েছেন, আপনি জীবনে সিনেমায় সকলের বাবা হয়ে যান। অমিতাভ বচ্চন সাহেবের একটা ডায়লগ আছে যে रिश्ते में हम तुम्हारे बाप लगते हैं। তো আমায় আমায় জোয়ান অবস্থায় কেউ কোনোদিন দেখেইনি। দেখুন, ভাট সাহেবের আমায় যে রোলটা দিয়েছিলেন 28 বছর বয়সে একজন বৃদ্ধের, যদি ওই রোলটা আমার প্রথম রোলটা না করতাম, তাহলে আপনার আপকি আদালতে আমি আসতামই না। আমার সফলতার সব থেকে বড় উপাদান, সব থেকে বড় উপাদান ওই সিদ্ধান্তটা ছিল। লোকেরা আমাকে অনেকবার বলেও যে আপনি মানে কি করে করে নিলেন 65 বছরের বুড়ো রোলটা। আরে এত দুর্দান্ত একটা রোলটাকে আমি বারণ করতাম কি করে? আর আমি তো অ্যাক্টিং থেকে পড়ে এসেছিলাম, শিখে এসেছিলাম, আর আমার কাছে এর কোনো উপায়ও ছিল না। তার আগে আমি প্ল্যাটফর্মে শুতাম, বিচে শুতাম, আমার কাছে টাকা ছিল না, খুব অপমানিত মনে হতো তখন। তারপর যখন এই ফিল্মটা পেলাম, তখন না কি করে করতাম। আর তারপর আমার যশ চোপড়া বাবু একজন বৃদ্ধের রোল দিলেন, যেটা দিলীপ কুমার বাবু করতে চাইতেন। আমি ওই ফিল্মটায় বিজয়তে হেমাজির বাবার রোল করেছি, রাজেশ খান্না বাবুর শ্বশুরের রোল করেছি, ঋষি কাপুর আর যারা আমার থেকে বড় ছিলেন আর অনিল কাপুরের গ্র্যান্ডফাদারের রোল করেছি আমি। আমার কিছু যেতে আসতো না। আমার কখনো মনে হয়নি যে আমি কেন এদের বাবার রোল করব। তাই আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আসে তারা ভাবে যে বড় বড় হিরোইন থাকবে, অভিনেত্রী থাকবে, তাদের সঙ্গে হিরো হয়ে রোল করব। আপনি মাধুরী দীক্ষিতেরও বাবা হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনি কাজলেরও বাবা হয়েছেন। একদম। আপনি কি সব হিরোইনদের বাবা হতে এসেছিলেন? দেখুন ভাই, এখানে সব থেকে বড় কথা হলো যে মানুষ প্রেমিককে ছেড়ে দেয়, নিজের বরকে ছেড়ে দেয়, কিন্তু নিজের বাপকে কখনো ছাড়ে না। যে চরিত্রগুলো আমি করতাম, সেগুলো আমি ওই সিনেমাটা স্তম্ভ ছিলাম। এক তো তেজাবে মাধুরীর সঙ্গে একদম আলাদা ছিল, আর রাম লাখানে একদম আলাদা ছিল। দুটোতেই আমি ওর বাবা হয়েছিলাম। আপনি দেখুন না, ভ্যারাইটি কোথা থেকে কোথায়, আপনি কোথায় পাবেন আপনি। আমি নিজের প্রশংসা করতে চাইছি। আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি শাটল অ্যাবাউট ইট। আমার মতো অ্যাক্টর খুব কম আসে ইন্ডাস্ট্রিতে, এই কথাটা মানতেই হবে। আর এটা আমি একদমই অ্যারোগেন্টলি বলছি না। আমি কখনো আগে আমি কি করেছি আমি সেসব দেখি না। আমি পরে যা করতে চাই আমি সেটা দেখি, কিন্তু আমি আগে যা করে এসেছি সেটা করার দম খুব কম মানুষেরই আছে। আর আমি এটা এই কারণেই করতে পেরেছি, কারণ আমার অ্যাক্টিংয়ের টিচাররা অসাধারণ ছিলেন, আর আমি আমার জীবনের সাথে জড়িত থাকতে খুব ভালোবাসি। আমি বললাম না, এনারা আমার কাছে শুধুমাত্র দর্শক নন, কিন্তু এনাদের ব্যক্তিত্ব রয়েছে, এনাদের চোখে যে হাসি রয়েছে, এনাদের চোখে আমার কথা শোনার যে ইচ্ছে রয়েছে, সেটা সত্যি। এমন মনেই হয় না যে এনাদের টাকা দেওয়া হয়েছে, এনারা তাই এসে বসে রয়েছেন, শুধু তালি বাজাচ্ছেন। তাই আমার আসল শক্তি হলেন এনারাই। কারণ এই জন্যই আমি 40 বছর ধরে রয়ে গেছি। এই জন্য নয় যে আমি শুধু অ্যাক্টিং ভালো করি। এনাদের আমাদের যে চরিত্রগুলো আছে পর্দার সামনে আর পর্দার পেছনেও ভালো লাগে। কি ঠিক বললাম কিনা আমি? একটা আলাদা আলাদা রোল নিয়ে যদি কথা বলি, রাম লাখানে আপনার রোলটা ছিল, সেটা কিভাবে কনসিভ করেছিলেন, কিভাবে আইডিয়া এসেছিল? তো আমি আর সতীশ কৌশিক আমার ভালো বন্ধু, খুব কাছের বন্ধু। আমরা যখন সেটে পৌঁছালাম তখন
সুভাষ ঘাই সাহেব যিনি আমাদের রাইটার ছিলেন, ডিরেক্টর ছিলেন, উনি ওখানেই সিন লিখতেন আর কি। ওনার মাথায় পুরো সিনেমাটার একটা ধারণা থাকতো। তো তারপর উনি সিন দিলেন আমাদেরকে। ফিল্মটা তখন ওই যে চান্দিবেলি স্টুডিওতে শ্যুট হচ্ছিল, ওই ডিমের সিনটা, ওই যে শেঠজি আমার খুব মনে পড়ে যে ওই ডিমটা নিয়ে অনিল কাপুর আমার সিটের উপর রেখে দিয়েই, যেখানে আমি বসতে যাচ্ছিলাম, তো সতীশ ইম্প্রোভাইজ করেছিল যে আমি বলবো যে সেঠজি, আর তুই বসে যাস, তারপর বলে দিবি যে ওরে সসুরিকে সেঠজি কে জায়গা আন্ডা নেই বল সকতা থা ক্যা। কিন্তু ওটার ক্লাইম্যাক্সে একটা দারুণ ঘটনা মনে পড়েছে। তো পুরো সিনেমায় কাশিরাম যে ছিলেন, মানে সতীশ কৌশিক, ও আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমি যখন এরকম বলতাম তখন ও খুব খুশি হতেন। ক্লাইম্যাক্সে সুভাষ ঘাই সাহেব সতীশ কৌশিককে আমার থেকে বেশি ডায়লগ দিয়ে দিয়েছিলেন। এইটা দিয়েছিলেন ডায়লগ যে, শোনো 5টা কথা আমি তোমাকে বলতে চাই এখন। সেটা স্যার জনকে বলেন যে রাজা মুরাদ সাহেবকে, সতীশ কৌশিক। তখন ভেতর থেকে আমি একটু কষ্ট পাই। আমি ভাবলাম যে পুরো সিনেমায় আমার এর থেকে বড় রোল ছিল, আর ক্লাইম্যাক্সে এসে ইনি ওকে দিয়ে দিল। এটা আমি ভাবলাম যে ঠিক আছে। সতীশ কৌশিক যখন অ্যাকশন হলো, উনি বললেন স্টার্ট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। তো আমি দেখলাম ওনার বলার কথা ছিল যে প্রথম কথা তো এটা মশাই, দ্বিতীয় কথা তো এটা মশাই, তৃতীয় কথা তো এটা মশাই, চতুর্থ কথা এটা মশাই, আর পঞ্চম কথা হলো এটা। সতীশ কৌশিক খুব ধীরে ধীরে বলছিলেন, প্রথম কথা তো এটা, দ্বিতীয় কথা তো এটা। আমি বললাম কাশিরাম, এর পরের কথাগুলো বলবো আমি, তৃতীয় বাত এটা, চতুর্থ বাত এটা, পঞ্চম বাত এটা। সতীশ কৌশিক এত দুঃখ পেয়ে আমার দিকে তাকিয়েছিল শটের মাঝে, আর বলছিল যে তোকে খুন করে ফেলবো অলমোস্ট। মনে মনে ও ভাবলো যে সুভাষবাবু বলবেন যে না না আর একবার কর ভাই, সব ডায়লগ সতীশের ছিল। কিন্তু সুভাষবাবু বললেন ভাই এটা তো দারুণ করলি, তুই পুরো সিন নিয়ে নিলি তুই ওর থেকে। হ্যাঁ, সো আই থিঙ্ক অনেক ইম্প্রোভাইজেশন, যেমন ডেভিড ধাওয়ান সাহেবের সাথে আমি যে কটা ফিল্ম করেছি, শোলা আর শবনম করেছি, হাসিনা মান জায়গি করেছি, জুদা করেছি, আমি অসাধারণ সব ফিল্ম করেছি ওনার সাথে। ডেভিড ধাওয়ান সাহেব সিনের স্ট্রাকচারটা জানেন, আর তারপর উনি ভালো ভালো অভিনেতাদের নিয়ে যান, উনি বুঝিয়ে দেন, বলেন যে আপনারা করুন। তো এই হাসিনা মান জায়গি আপনারা দেখেছেন হয়তো। তো প্রথম দিন যখন গেছিলাম ভাবছিলাম যে এটাকে ভালো কিভাবে করব। একদিকে তো ভালো অভিনেতাদের একটা জমায়েত থাকতো, গোবিন্দা, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত। তো এদের মধ্যে আমি আমার জায়গা কি করে করব না। তো ভালো একটা কাজ করি, আমি এখানে আমি এইভাবে নমস্কার করব না, আমি এইভাবে নমস্কার করব, চলায় এইভাবে ডাকবো। জানি না আমি কিভাবে করছিলাম তখন ওটা। আমি একটা লন্ডনে একটা ফিল্ম শুটিং করছিলাম, জুডওয়া 2 এর শুটিং শুরু হওয়ার ছিল। তো জুডওয়া 2 এর শুটিংয়ের আগে আমি একটা ব্রিটিশ ফিল্ম করছিলাম, দ্য বয় উইথ দ্য টপ নট। ওখানে আমার যে চরিত্র ছিল তার ধীরে ধীরে স্মৃতি লোপ পাচ্ছিল। তো আমার খুব যখন ওটার একদিন আমাদের রিডিং ছিল, তারপরের দিন থেকে 10 দিন ডেভিড সাহেবের জুডওয়া 2 এর শুটিং ছিল, তার আবার 10 দিন পর আমার ওই ব্রিটিশ ফিল্মটার শুটিং ছিল। তো যখন রিডিং চলছিল আমার ওই ব্রিটিশ ফিল্মের দ্য বয় অফ দ্য টপ নটের, তো যখন রিডিং শেষ হলো, তো আমার ওই যে ডাইরেক্টর ছিল ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ইয়াং ডাইরেক্টর ছিলেন স্টেফি। আমি বললাম যে স্টেফি, যদি আপনাকে এই চরিত্রটাকে একটা দৃশ্যের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয় তো আপনি কিভাবে করবেন? তো উনি বললেন, মিস্টার খের, যেমন একটা শুকনো পাতা যখন উপরে গাছের উপর থেকে মাটিতে পড়ে শুকিয়ে, ও তখন ভয় পায় যে কারো পা যদি ওর উপরে পড়ে তাহলে কিভাবে ক্রাচ ক্রাচ করে ওটার আওয়াজ হবে। আমি অবাক হয়ে গেছিলাম যে বাহ, কি ভালোভাবে বোঝালেন উনি যে এই চরিত্রটা আমায় এইভাবে করতে হবে। ভিজুয়ালি ইটস ফ্যান্টাস্টিক, তাই না? একটা পাতা পড়ে আছে আর ভয়ও পাচ্ছে। তারপর আমি বাইরে এলাম এটাই ভাবতে ভাবতে, আর আমি ডেভিড ধাওয়ানকে ফোন করলাম ওই কথাই ভাবতে ভাবতে। বললাম, ডেভিড, কালকে কি সিন রয়েছে? আরে সিন আবার যা তুই বলবি সেটাই সিন হয়ে যাবে, কি আবার সিন? ডায়লগ যা ইচ্ছা হবে তুই বলে দিস, কোনো সিন টিন হয় না, বুঝেছিস? সো দ্যাট ইজ দ্য কনফিডেন্স অফ আ ডিরেক্টর ইন হিজ অ্যাক্টার্স। ডেভিড সাহেবের সাথে আমি শোলা শবনমে কাজ করেছি। উনি খুবই, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ, অ্যান্ড হি ইজ দ্য কল্ড দ্য মনমোহন দেসাই অফ দিস জেনারেশন। 44টা সফল ফিল্ম উনি বানিয়েছেন, আমার খুব ভালো বন্ধু। ডেভিডের জন্য একবার। শোলার শবনমে আপনি শ্রীদেবীর জন্য পাগল ছিলেন, হ্যাঁ, যথেষ্ট বয়স হওয়া সত্ত্বেও। আগে মানে অনেক বয়সের কথাটা মানে কি? শ্রীদেবী ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেসেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি অনেক বড় বড় অভিনেত্রীদের সাথে কাজ করেছি, বাইরে অভিনেত্রীদের সাথেও কাজ করেছি, কিন্তু শ্রীদেবী ওয়াজ এফার্টলেস। উনি হয়তো খাবার খাচ্ছিলেন বা মজা করছিলেন, আর তারপর হঠাৎ ডিরেক্টর বলতেন যে শট রেডি হয়ে গেছে,
আর উনি তড়িৎ গতিতে যে চালবাজ হোক বা সেটা চাঁদনি হোক বা সেটা লামে হোক, খুবই সুন্দরভাবে করে উনি খুব তাড়াতাড়ি আর চলে শুধু গেলেন আমার মুখ মতো। নয়, ওনার চেহারা নয়, পুরো structure ওনার টা। পুরো শরীরে প্রতিটি অঙ্গ অভিনয় করত। আর পুরো খুবই she was a complete actress. She was one of the most amazingly international actresses from India. Amazing. I really miss her. খুব তাড়াতাড়ি চলে গেলেন উনি। উনি অনেক কাজ করতেন, উনি আর খুব ভালোও ছিলেন, আর খুবই ওনার থেকে আমি অনেক কিছু শিখেওছি। সত্যি বলতে কি, আমি অনেকের থেকেই অনেক কিছু শিখেছি। আমি শ্রীদেবীর থেকে স্পন্টেনিটি শিখেছি। আমরা লামহেতে যে প্যারোডি গানটা করেছিলাম, ওই যে লম্বা আমাদের গানটা ছিল না, ওই সময় ওনার বাবা মারা গিয়েছিলেন শ্রীদেবীর। তো উনি এতটাই প্রফেশনাল ছিলেন যে উনি ফেরত গেলেন, ভারতে এলেন, এসে উনি প্রথমে ওই কমেডি সিনটা উনি আগে করেছিলেন। দ্যাট ইজ দ্য ডেডিকেশন দ্যাট শি হ্যাড। অ্যামেজিং। ইভেন কাজল, সাচ আ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেসেস, সাচ আ দিজ আর আমাদের, আর এনারা এই কারণেই এত বছর ধরে চালিয়ে যাচ্ছে। আপনি তো দিলীপ সাহেবের সঙ্গেও কাজ করেছেন। দিলীপ সাহেবের সাথে আমি 3-4টে ফিল্মে কাজ করেছি, 3টে ফিল্মে কাজ করেছি। আর প্রথম যখন আমি কর্মা ফিল্মে ওনার সাথে কাজ করেছি, তার আগে ওনার সাথে আমার দেখাও হয়নি। তো যখন দিলীপ সাহেব এলেন, আমি ডক্টর ড্যাং সেজেছিলাম দাড়ি টাড়ি লাগিয়ে সকালবেলা 7টার সময়। তো উনি 11টার সময় এলেন, নিজের মার্সিডিজ থেকে, হোয়াইট মার্সিডিজ থেকে সাদা শার্ট পরে নামলেন উনি। তো আমি ওনার দিকে তাকিয়েছিলাম আর ভেবেছিলাম যে বাহ, এই তো সেই লোকটা যার জন্য আমি অভিনেতা হয়েছি। মধুমতি, রাম আর শ্যাম, গোপী, দেবদাস, এই সব সিনেমা দেখেছি আমি। গোপী সিনেমার টিকিট ব্ল্যাকে কেনার জন্য প্রায় আমরা নাক ফাটিয়ে ফেলেছিলাম আমি। তাই আমি ওনার দিকে তাকিয়েই ছিলাম। আর আমি ওনার হাতটা কেমন, ওনার চেহারাটা কেমন। তো সুভাষ ঘাই আমাকে ওনার দিকে নিয়ে গিয়ে বললেন যে, তুই যেই ভালোবাসার চোখে ওনাকে দেখছিস, তুই আমাকে মেরে ফেলবি নাকি? তুই আমার সিনেমার ভিলেন রে, ওনাকে এত ভালোবেসে দেখিস না তুই? আমি বললাম যে, অনুপম খের দিলীপ সাহেবকে ভালোবাসে, কিন্তু ডক্টর ড্যাং রানা বিশ্বপ্রতাপকে কখনোই ভালোবাসে না। But আর ওই যে থাপ্পড়ের সিনটা ছিল, সেটা তো ঐতিহাসিক। হ্যাঁ, আমি যে ভুলটা করেছিলাম, আমি ওনাকে বলেছিলাম যে আমি ওনাকে ইমপ্রেস করার চক্রে ওনাকে বলেছিলাম যে, স্যার আপনি আমার সত্যি করে থাপ্পড় মেরে দেন। তো উনি বললেন যে, বাবা পাঠানের হাত, অজ্ঞান হয়ে যাবে তুই। আর পরে যখন উনি সিনেমাটা দেখলেন, যখন আমি ডায়লগ বললাম, তখন উনি সুভাষবাবুকে বললেন যে, ভাই খুব ভয়ঙ্কর একজন অভিনেতা এসেছে, অনেক দূর পর্যন্ত যাবে। তখন আমার মনে হয়েছিল যে দিলীপ সাহেব বাবু আমাকে এন্ডোর্স করে দিয়েছেন, এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমি একটা ঘটনা বলি, আমার প্রচণ্ড খিদে পেত। দুপুর 1:30টার সময় আমার খাবার চাই তো চাই, আমার লাঞ্চ 2:30 বেজে গেছিল, আর খাবার তখনও আসেনি। আর আমার মনে হয় যে দিলীপ সাহেব জেনে গেছিল যে আমার খিদে পেয়ে গেছে, তাই উনি আমায় খ্যাপানোর জন্য বলতে শুরু করলেন যে, আপনি জানেন অনুপম বাবু, আমার বাবা যিনি ছিলেন তিনি ফল বিক্রি করতেন। তো আমি যেই ফল কথাটা শুনলাম, আমার আরও বেশি খিদে পেয়ে গেল। তারপর উনি আমাকে বললেন যে, দেখুন ধরে নিন এই একটা লাল রঙের আপেল, এটা খুব মিষ্টি একটা আপেল, আর এর মধ্যে অনেক রস আছে। তো আমি এরকম করছিলাম যে ঠিক আছে। এখন আমি ওনার হাতে কিন্তু কিছুই নেই, কিন্তু পুরো আপেলটাকে আমি দেখতে পাচ্ছিলাম। তো আমি এটাকে নিলাম আর আমি এইভাবে কামড়ে বসালাম। এবার রসটা পুরো আমার ভেতরে ঢুকে যাচ্ছে। ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিতে এরকম হয়, যখন দ্বিতীয়বার আপনি কামড় একবার বসাবেন, তখন প্রথমবারের মতন আনন্দ পাবেন না। কিন্তু উনি বলেন, আমি দ্বিতীয় কামড় যখন বসালাম, দ্বিতীয় কামড় আমি অতটা আনন্দ পাইনি। না, আমি ততটাই আনন্দ পেয়েছি এখানে। আপনি দয়া করে এবার এসে বন্ধ করুন। I am a rich man because I have had the experience of working with one of the finest people in the world. প্রতিটা ব্যক্তির থেকে আমি কিছু না কিছু শিখেছি। অমিতাভ বচ্চন সাহেব আমাকে প্রথম সিনেমায় আখরি রাস্তায় বলেছিলেন যে, আচ্ছা আমি তখন নতুন অ্যাক্টর হয়েছিলাম, আমার তখন একটু মাথা খারাপ হয়ে গেছিল আর কি। তো আমি মাদ্রাসে, চেন্নাইতে শুটিংয়ে আমি গিয়েছিলাম। তো আমি আমার প্রোডাকশনের ছেলেটাকে ডেকে বলেছিলাম যে, আমার এসি চলছে না, আমার ঘরের মেকআপ রুমের এসিটা চলছে না, এসি কোথায় এসি, আর আমার সিন কার সাথে রয়েছে? তো উনি বললেন যে অমিতাভ বচ্চন বাবুর সাথে। অমিতাভ বচ্চন সাহেবের সাথে কোথায় যান? যে হ্যাঁ স্যার, উনি তো 9টার সময় তুই এসে গেছেন, আপনি 10টায় এসেছিলেন, আমাকে শেখাতে শোনা প্রফেশনালিজম, কোথায় উনি, দেখাও তো। দেখলাম অমিতাভ বচ্চন সাহেব সাইডে দাঁড়িয়ে, দাড়ি, গোঁপ, উইগ, প্যান্ট, শার্ট, কম্বল জড়িয়ে বসে আছেন আর বই পড়ছেন। তো আমি ওনার কাছে গেলাম আর বললাম, নমস্কার স্যার। তো উনি বললেন, হ্যাঁ আসুন বসুন। তো আমি বললাম যে, স্যার এত গরম,
আর আপনি দাড়ি, গোঁফ, প্যান্ট, শার্ট, কম্বল পরে বসে আছেন, এইসব পরে গরম লাগছে না আপনার? উনি বললেন, অনুপম, গরমের বিষয় ভাবলে তখন লাগে, না ভাবলে লাগে না, বুঝেছো? সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিনও এসি বা পাখা নিয়ে কোনো হাঙ্গামা করিনি, আমি চাইনি। ইফ ইউ কিপ ইউর আইজ ওপেন, দের ইজ এ লেসন ইন মিটিং এভরিবডি। আপনার থেকে আমি কতটা প্রফেশনালিজম শিখেছি। আপনি উপরে আমাকে বলেছিলেন যে ভাই আপনি 32 বছর ধরে আপনি, আমি জানি না, হয়তো 500-এরও বেশি এপিসোড আপনি করে ফেলেছেন। ইউ আর এপিটম অফ প্রফেশনালিজম, অফ সিনসিয়ারিটি অ্যান্ড an inspiration to learn so much from to you, Rajiv Babu. ভেরি কাইন্ড। এই কথাটা সত্যি যে আজও 32 বছর হয়ে গেছে আপকে আদালতে, কিন্তু শোয়ের আগে আমার খুব ভয় করে, আর যখন কানে শুনতে পাই যে 10 সেকেন্ড বাকি আছে তখন আরো ঘাবড়ে যাই। একদম ঠিক। কিন্তু শুরু হওয়ার পরেই আবার তারপর ভয়টা কেটে যায়। একদম, দ্যাটস রাইট। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনি নিজের জীবনের প্রতিটা মুহূর্তে আপনার পরিস্থিতি, আশপাশের মানুষ আপনাকে অনেক কিছু শেখাতে পারে, কিন্তু আপনাকে যোগ্য ছাত্র হতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটাই বলতে চাই। পাবলিকের থেকে দু একটা প্রশ্ন। একদম। আমার প্রশ্ন এটাই যে কোন হিরোইনের বাবা হয়ে আপনার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে? এবার আপনি আমার আনন্দের ডেফিনেশনটা একটু বুঝিয়ে বলুন তো আমাকে। এটা কিরকম প্রশ্ন? আপনার ফেভারিট হিরোইন কে? স্যার, জ্যাকলিন ফার্নান্ডিস। আপনি যেই হিসেবে আপনি নিজের ফেভারিট হিরোইনের কথা বলছেন, আমি সেই হিসেবে হিরোইনদেরকে দেখিই না। কোনো এমন রোল তো অবশ্যই থাকবে যেটা আপনি ভেবেছেন যে হ্যাঁ আমি রোলটা তো করে নিলাম, কিন্তু পরে আপনার মনে হয়েছিল যে না, এটা। এরকম অনেক উদাহরণ রয়েছে। একটা দিলকে ডক্টর নামে যে ফিল্ম আমি করেছিলাম, যখনই দেখি ঘাবড়ে যাই। আচ্ছা, যে আমার মানে কিরণ, যে আমার যে স্ত্রী, উনি আমার সাথে ফিল্ম দেখতে যান আমার হাতে নিজের হাত রেখে। তো যদি আমি বাজে অ্যাক্টিং করে থাকি তাহলে কিছুক্ষণ পরেও নিজের হাতটা সরিয়ে নেন। তারপর যদি আরও খারাপ অ্যাক্টিং করে থাকি তাহলে উনি হঠাৎ আমার থেকে দূরে সরে বসতেন, আর আরও খারাপ অভিনয় করে থাকলে উনি আমায় চিমটি কাটতেন তখন, যে কেন তুমি আমাকে বেইজ্জত করছো। একটা ফিল্ম ছিল নিগাহে। নিগাহে সিনেমাটা নাগিনার পরে এসেছিল আর কি, অমরেশ মালহোত্রা বাবুর। ওইটাতে ছিল হচ্ছে আমাদের অমরেশ পুরী, ওইটাতে সপেরার অভিনয় করেছিলেন। তো নাগিনাতে সপেরা অমরেশ পুরীর চরিত্রের মৃত্যু হয়ে যায় তখন। তো যখন নিগাহে পার্ট 2 নাগিনা এলো, ওটা যখন তৈরি হচ্ছিল তখন হরমেশ মালহোত্রা বাবু আমাকে ওই চরিত্রটা দিলেন। তো আমার মাথায় ঢুকে গেল যে আমি এমন অভিনয় করব যে লোকেরা অমরেশ পুরী বাবুকে একেবারে ভুলে যাবে। তো আমি প্রতিটা সিনে জান দিয়ে দিয়েছিলাম, এরকম ফাটিয়ে হাত পা ছুড়ে অসাধারণ সিন করেছিলাম যে জোরে জোরে বললাম। যখন ডাবিং হচ্ছিল, ওই ফিল্মটার শুটিংয়ের পরে ডাবিং হয়, যেখানে আপনি আপনার ফিল্মটা দেখেন আর আবার গলা দেন। আমি ভাবলাম যে আমি বোধহয় একটু বেশিই করে ফেলেছি, এরকম করাটা ঠিক হয়নি, খারাপ অভিনয় করেছি। কিন্তু রিলিজের 5 দিন আগে পুরান চন্দ্র রাও, যিনি ওটার ডিস্ট্রিবিউটর ছিলেন, উনি আমাকে ব্লু লেভেলের একটা হুইস্কি পাঠালেন। আমি জীবনে কোনোদিনও ব্লু লেভেল খাইনি, আর ওটাতেই লেখা ছিল হোয়াট এ গ্রেট পারফরমেন্স ইন নিগাহে। আমি ভাবলাম, আরে ভাই, আমি তো নিজের ব্যাখ্যাই করতে পারি না এখন। আমি বুঝতেই পারছি না যে আমি ভালো অভিনয় করছি না খারাপ অভিনয় করছি। এখন আমি তো নিজেকে খারাপ বলছিলাম তখন। পুরানচন্দ্র রাও বাবু ডিস্ট্রিবিউটর তো আমাকে বোতল পাঠিয়েছেন ব্লু লেভেলের। আমি যশ চোপড়া বাবু, ওনার স্ত্রী রেখাজির সাথে কাজ করছিলাম। ওনাকে কিরণজি আরও 2-3 জনকে ডেকে নিয়েছিলেন যে আমরা রিলিজ হওয়ার আগে যে সিনেমাটা একবার দেখব। ফিল্ম শুরু হলো, কিরণজি এইভাবে আমার সাথে গা ঘেঁষে হাতে হাত রেখে পিকচার শুরু হলো। আর পিকচার শুরু হওয়ার পরে একটা রিলের পরে প্যামজি কাশতে শুরু করলেন। দ্বিতীয় রিলে যখন আমি আমার দ্বিতীয় সিনটা দেখলাম, তখন প্যামজি বললেন, ডার্লিং, আমার শরীরটা একটু খারাপ লাগছে। 3 নম্বর রিলে যশজি বললেন যে আর কত বাকি রয়েছে। আর 4 নম্বর রিলে আমার মনে হলো, ভগবান এখানে ভূমিকম্প এনে দাও, সাপটাপ চলে আসুক, কিছু একটা, ওই যে বেচারা পিছনে সিনেমাটা চালাচ্ছে ওর একটা হার্ট অ্যাটাক হয়ে যাক, কারণ এতটাই খারাপ অভিনয় আমি করেছিলাম। আর কিরণজি উঠে চলে গেলেন। তো এরকম অনেক সিনেমা আছে যেখানে আমি ভালো অভিনয় করিনি, কিন্তু ওয়ার্ক ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক সামটাইমস। প্রতিদিন বেরোনো প্রয়োজন, কারণ কাজ দেখেই তো কাজ পাওয়া যায়। কোনো কাজ ছোট হয় না, এমন কোনো কাজ নেই পৃথিবীতে।
দেখুন, আমি প্রার্থনা করি যে এই জিনিসগুলো আপনার জীবনে যেন চলতে থাকে, আমাদের ঠিক এইভাবেই আপনি এন্টারটেইন করে যান। কিন্তু এখন অভিযোগ বাকি আছে। ওরে বাবারে, আপকি আদালতে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পরে অনুপম খেরের ওপর অভিযোগ আর প্রশ্নের আরো এক অধ্যায়। স্যার আমি হিন্দি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি। হিন্দি মিডিয়াম স্কুলে দুটো জিনিস হয়। প্রথমত, ইংরেজি মিডিয়ামের মেয়েরা আপনাদের দিকে তাকাবেও না, একদমই তারা আপনাকে গুরুত্ব দেবে না। সামনে যারা হিন্দি মিডিয়ামে বসে আছে না সবাই, ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার অনুপম খের। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনুপম খেরের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি উল্টো পথেই হেঁটে থাকেন। কারোর বাবার মৃত্যু হলে তিনি খুবই দুঃখ পান, শোক সভা করেন, প্রার্থনা সভা করেন, ভজন কীর্তন করেন। আপনার বাবা মারা যাওয়ার পরে তো আপনি একটা রক ব্যান্ড ডেকেছিলেন, লাফটার শো করাচ্ছিলেন। যখন আমার বাবার মৃত্যু হয়েছিল তখন আমি ভাবলাম যে আমার বাবার 84 বছর বয়সে মারা গেছেন এবং উনি খুব ভালোভাবে নিজের জীবনটা কাটিয়েছেন। এবার আমার মা ওনাকে ছাড়া থাকবেন, তাহলে আমি এনাকে কি করে বোঝাই যে আমার বাবা অসাধারণ একজন ব্যক্তি ছিলেন। তো আমি মাকে বললাম যে মা, আমি একটু অন্যভাবে করে বাবার স্মরণ সভা হবে সেটা করতে চাই, একটু আলাদাভাবে। উনি জিজ্ঞেস করলেন আলাদাভাবে মানে? আমি বললাম যে আমি লোকেদেরকে বলবো না যে তোমরা সাদা জামাকাপড় পরে এসো, আমি ওনাদেরকে বলবো যে তোমরা রঙিন জামাকাপড় পরে এসো আর হাসতে হাসতে এসো। আর আমি আমার বাবার জন্য রক ব্যান্ড আনবো। আমার বাবা যেন উপর থেকে নিচে দেখিয়ে এটা কোনোদিনও না বলেন যে ভাই তুই আমার স্মরণ সভাটা এরকম বোরিং করেছিলি কেন রে। তো আমার বাবার সব পছন্দের গানগুলো ওই রক ব্যান্ড বাজিয়েছিল। আমি বাবার সব মজার গল্পগুলো পুরো দুনিয়াকে ওখানে উপস্থিত সবাইকে শুনিয়েছি। যখন স্মরণ সভা শেষ হলো তখন লোকেরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। আমার মা আমাকে রাত্রে বলেছিলেন যে অনুপম, থ্যাংক ইউ বিট্টু বাবা, থ্যাংক ইউ, তুই আমাকে অনুভব করালি যে আমার স্বামী একজন মহান ব্যক্তি ছিলেন। তো এই যে আপনি বলছেন না একটু আলাদাভাবে সবার থেকে একটু আলাদা করে কাজ করেন, এটা ফিল্মেও দেখা যায়। আপনি নিজেই বলেন যে আপনি ইংরাজি বলতে পারেন না আর ইংরাজিতে পড়াশোনা করেননি, কিন্তু আপনি ইংলিশ ফিল্মে কাজ করতে পৌঁছে গেলেন। আমি হিন্দি মিডিয়াম স্কুলে পড়তাম, আমি আপনাকে বলেছি, কিন্তু আমার মনে হলো যে কিছু বছর আগে লেট মি ট্রাই যে আমি ইংরেজি সিনেমায় কাজ করতে পারবো কি না। সেই জন্য যখন আমি বেন্ডেড লাইক বেখামে কাজ পেলাম, ইংরেজি ফিল্ম ছিল, তো আমি ভাবলাম যে একবার চেষ্টা করে দেখি না। ওই সিনেমাটা সুপারহিট হয়ে গিয়েছিল। কিন্তু সবথেকে কঠিন কাজ যেটা আমি ইংরেজিতে করেছি সেটা হলো ওই নিউ অ্যামস্টারড্যাম। ওটা নেটফ্লিক্সে, ওটা একটা মেডিকেল ড্রামা যেখানে আমি নিউরোলজিস্টের চরিত্র অভিনয় করেছি। আমি কোনো মতে সাধারণ ইংরেজি বলি, আমাকে ওখানে এত ঘুরানো প্যাঁচানো মেডিকেল শব্দ বলতে হতো যে আমি ভোর 4টের সময় উঠে ওগুলো মুখস্থ করতাম। আই থিঙ্ক যে আনলেস ইউ মেক ইউর জব ডিফিকাল্ট, হাউ উইল ইউ নো ইউ আর ক্যাপেবল অফ ডুইং দ্যাট অর নট। ওটা আমার খুব সফল একটা সিরিজ, সত্যি বলতে ওটা আমেরিকায় যথেষ্ট সাফল্যতা পেয়েছে। আমি এখনও যখন ইংরেজি বলি তখন মনে মনে ট্রান্সলেট করে তারপরে বলি। আমি প্রথমে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিই, তারপরে আমি কথাটা বলি। আর উল্টো তো অবশ্যই, আমি কেন করব সেই কাজটা যেটা আমি গত বছর করে এসেছি? আমি পরের বছর অন্য কাজ কেন করব? উল্টো কাজে ফিরিস্তি আমি দিচ্ছি। এই যে আমেরিকায় এই যে সিরিজটার কথা আপনি বললেন, যেটা খুব পপুলার হয়েছিল, যার জন্য আপনাকে সবাই ডাক্তারবাবু বলে ডাকছিল, গোটা আমেরিকায়, ইন্ডিয়াতে সব জায়গায় পপুলার হয়েছে, সেটাও আপনি অর্ধেক ছেড়ে ফেরত চলে এলেন ইন্ডিয়াতে। হ্যাঁ, ওটার 5টা সিজন ছিল আর আমি অনেক টাকাও পেতাম ওখান থেকে। কিন্তু কিরণ ওয়াজ আনফর্চুনেটলি ডিটেক্টেড উইথ ক্যান্সার, মাল্টিপল মাইলোমা। আর আমার মনে হলো যে আমি কি করে আমেরিকাতে থাকবো, এই সময় কিরণের কাছে থাকাটা আমার প্রয়োজন। হ্যাঁ, আমি হয়তো ডাক্তারের মতন ওকে সাহায্য করতে পারবো না, কিন্তু কখনো কখনো সাপোর্ট সিস্টেম হওয়ার কারোর জন্য, যে আপনার জীবনের সাথে এত বছর ধরে জড়িয়ে আছে, আপনার স্ত্রী এত বছর ধরে আমার সুখ দুঃখের সাথে ছিল এত বছর। আমি কি করে একটা সিরিজের জন্য এতগুলো দিন দূরে থাকবো ওর থেকে? তাই আমি ওই সিরিজটা ছেড়ে দিয়ে কিরণের কাছে চলে এসেছিলাম। কিন্তু সেটা করে আমি হয়তো ওনার যে অসুস্থতা ছিল বা ওনার রোগ, তো সেটা তো কিছু করতে পারিনি, কিন্তু মনে জোর পাওয়া যায় যে কেউ একজন তোমার সাথে রয়েছে। তবে ও যদিও কিরণ আমাকে বলেছিল যে তোমাকে ওখান থেকে আসতে হবে না, কিন্তু আমার এটা মনে হয়েছিল যে এই সাফল্যতা ছেড়ে ওখানে সফল হওয়া, নিজের সম্পর্কে সফল হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি চলে এসেছিলাম। পাবলিকের থেকে 2-1টা প্রশ্ন, হ্যাঁ, কুইকলি। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে সতীশ কৌশিকের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে আমরা সবাই জানি। সতীশ কৌশিক আমার খুব
কাছের বন্ধু ছিল, এখানকার ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে 1974 থেকে আমার বন্ধু ছিল, এবং ওর আকস্মিক মৃত্যুতে আমি খুবই অবাক হয়েছিলাম। হি ওয়াজ এ গ্রেট ম্যান। আজও আমি কখনো কখনো নিজের ড্রাইভারকে বলি যে চল আমাকে সতীশের অফিসে নিয়ে চল। ওনার মেয়েকে আমি খুবই স্নেহ করি, বংশিকাকে, আর আই উইল অলওয়েজ মিস হিম। আমি দেখেছি যে আপনি আর সতীশ কৌশিক যখন একসাথে বসতেন তখন হাসির ফোয়ারা উঠত, আর এটা অটোমেটিক হয়ে যেত। সতীশ হ্যাড এ গ্রেট সেন্স অফ হিউমার। ও নিজেকে নিয়ে আর কি খুব সহজেই মারতে পারত। ওনার সামনে আপনি গল্প বলেছিলেন যে কিভাবে বিয়েতে খাবার খাওয়ার জন্য আপনারা হ্যাঁ, বিষয়টা ছিল যে যখন আমি কাজ খুঁজতাম বম্বেতে, ভালো ভালো খাবার খাওয়ার জন্য আমি হাঁপিয়ে উঠতাম। আমার দাড়ি তখন ঠিক ছিল ব্রাউন রঙের, তো আমাকে লোকেরা ইংরেজ ভাবতেন। তো আমার কাছে তখন একটা প্লে করেছিলাম আমি, 3 পেনি অপেরা, ওটার একটা সাদা স্যুট আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। তো সতীশ কৌশিক, আমার 2-3টা আরও বন্ধু আমাকে ওই সাদা স্যুটটা পরাতো, আমি এরকম একটা রিমওয়ালা চশমা পরতাম, আর ইংরেজ বানিয়ে আমাকে বিয়েতে নিয়ে যেত কারোর না কারোর। আর ভারতীয়রাও বেশ পছন্দ করে যে একজন ইংরেজ এসেছে তাদের বিয়েতে। তো আমাকে ওরা আলাপ করাতেন আর বলতেন যে ইনি হলেন মিস্টার বার্টল ব্রেক্ট ফ্রম জার্মানি। বার্টল ব্রেক্ট জার্মানির একজন নামকরা নাট্যকার ছিলেন, অ্যান্ড সতীশ ইউজ টু ইন্ট্রোডিউস মি, হি ইজ এ ভেরি ফেমাস পার্সন ফ্রম জার্মানি, হি ইজ দ্য পার্সন হু হ্যাজ ডান দিস অ্যান্ড দিস। আর আমি এইভাবে করে চশমাটা পরে জিলিপি খেতাম, কচুরি খেতাম, খাবার খেতাম, আর বহু বিয়ে আমরা এইভাবে অ্যাটেন্ড করেছি, কতবার, অনেকগুলো বিয়েতে। হ্যাঁ, আপনাদের এখানে যদি কারোর ইংরেজের প্রয়োজন পড়ে তাহলে আমি দাঁড়িয়ে লাগিয়ে আসতে পারি। আরো একটা প্রশ্ন নিতে পারি পাবলিকের থেকে? I just want to answer a question. বাংলায় আচ্ছা, বলুন না। বাংলায়। আমাকে বাংলায় বলুন, আমি বাংলা জানি। আজকালকার অভিনেতারা আপনার প্রশ্নের আগে একটা ইংরেজি নিয়ে ঘটনা আমি আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি হ্যাঁ, দিচ্ছেন? please. জজ সাহেব অনুমতি দিচ্ছেন? স্যার, আমি হিন্দি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি। হিন্দি মিডিয়াম স্কুলে দুটো জিনিস হয়। প্রথমত, ইংরেজি মিডিয়ামের মেয়েরা আপনাদের দিকে তাকাবেই না, একদমই গুরুত্ব দেয় না তারা। জানেন সামনে যারা হিন্দি মিডিয়ামে বসে আছে, কি ঠিক তো? এনারা এত জোরে মাথা নাড়াচ্ছিলেন, আমার মনে হচ্ছিল মাথা খুলে গড়িয়ে না চলে যাচ্ছে। না, কেউ পাত্তা দেয় না আমাদেরকে। তো আমাদের প্রিন্সিপাল ছিলেন সত্যপ্রকাশ বাবু, আর আমার ইংরেজিতে কথা বলার খুব শখ ছিল। এটার একটা কারণ ছিল কেউ তো আমার দিকে তাকাক একবার। আর আমি খুব রোগাও ছিলাম। I was so thin that I could see through a keyhole with both my eyes. তো আমি যেহেতু রোগা, তখন আমি এইভাবে করে হাঁটতাম। যখনই কোনো মেয়ে আমার সামনে থেকে আসতো তখন আমি বলতাম, to every action there is a equal and opposite reaction when a body is immersed in water. তোমাকে একদিন আমার প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে পাঠালেন আর বললেন যে শোনো, আমাদের এখানে এক প্রিন্সেস দুর্গাবতী অফ লখনপুর আছেন, যিনি আমাদের সব থেকে বড় ডোনার ছিলেন। আমাদের স্কুলকে সব থেকে বেশি টাকা দিতেন, 2000-3000 টাকা দিতেন। তো প্রতি বছর উনি আমাদের চিফ গেস্ট হতেন। মানে দেখতে দেখতে উনি, আমার মনে হয় হয়তো 200 বছরের হয়ে গেছিলেন উনি প্রায়। তো প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে ওনার সৌধার্যে একটা স্পিচ দিতে হবে, তো তুমি ইংরেজি মুখস্থ করতে পারবে তো? আমি বললাম, ইংরেজি আমি কি করে মুখস্থ করবো? উনি বললেন, একবার মুখস্থ করে নাও না, তোমার সাথে হবে এটা। তো আমার এক কাকাবাবু ছিলেন যিনি খুব পড়াশোনা করেছিলেন, পেয়ারালাল বাবু, এখন রয়েছেন। তো উনি বলতেন যে তুমি যদি এডিটোরিয়াল মুখস্থ করে নাও না তাহলে ইংরেজি ভালো হয়ে যায়। তো 15 দিন পরে পুরস্কার বিতরণী ছিল, আমি এডিটোরিয়ালও মুখস্থ করছিলাম আর এই স্পিচটাও মুখস্থ করছিলাম প্রিন্সেস দুর্গাবতী অফ লখনপুরের উপর। যেই দিন পুরস্কার বিতরণী ছিল সেদিন আমার স্পিচটা একটু গুলিয়ে গেছিল। তো আমি এইভাবে স্পিচ দিয়েছিলাম, একটু বাড়িয়ে বলছিলাম, কিন্তু ঘটনাটা সত্যি। Ladies of the gentlemen, I would have to, could have to understood a few homogeneous words in kind condolence of Princess Durgavati of Lakhanpur. The infection of the last commission in the life foundation. That is why I'm looking at you. Sometime I'm furniture and sometime I'm missing the room. তারপরে আমার প্রিন্সিপাল স্যারের হার্ট অ্যাটাক হয়েছিল, যাতে মনে হয় যে আমার অনেক উপাদান ছিল ওখানে। বলুন, বাংলাতে জিজ্ঞাসা করবেন দয়া করে। দিব্যি দিলাম আপনাকে, দিব্যি দিচ্ছি আমি। স্যার, আজকালকার অভিনেতারা যেমন বড় বড় দাড়ি আর বড় বড় চুল রাখে, তো আপনার অদ্ভুত লাগে না ওদের সঙ্গে অভিনয় করতে? কিরকম জঙ্গলিদের মতো না? কিরকম? দেখুন, পৃথিবীতে শুধুমাত্র 2 প্রজাতির পুরুষ, বল্ডিজ অ্যান্ড ফিউচার বল্ডিজ। তো এই যে যত লম্বা চুল আছে না, আরে উনি আবার এরকম করছেন।
আমি ওনার সাথে একটু কোলাকুলি করে আসছি। হ্যাঁ, উনি আমার খুব বড় ফ্যান। আসুন, কেমন আছেন? খুব ভালো। আপনি অ্যাস্ট্রোলজার? দারুণ ব্যাপার। দেখলেন, উনি একজন অ্যাস্ট্রোলজার স্যার। আমি বুঝতে পেরে গেছিলাম দূর থেকে। খুব ভালো, আমার ভবিষ্যৎ ভালো। স্যার বলছি, আমার ভবিষ্যৎ কি উজ্জ্বল? দারুণ, দুর্দান্ত ভবিষ্যৎ আপনাদের দুজনেরই। আরে মানে আমাদের দুজনেরই। তো আপনি এরকম করতেই থাকুন, ঠিক আছে? আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে অনুপম খেরের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। Breathe in. 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 ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন ফিল্ম স্টার অনুপম খের। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার অনুপম খেরের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি নিজের প্রতি নিজেই মন্ত্রমুগ্ধ। এখন এই কথাটা তো সত্যি যে আপনি নিজেকে খুবই ভালোবাসেন। তাহলে এই যে অভ্যেসটা, সেটা কি এখন হয়েছে নাকি ছোটবেলা থেকে? মানে আমি যদি নিজেকে ভালো না বাসি তাহলে আমি কাকে ভালোবাসবো? হ্যাঁ, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ক্লার্কের ছেলে। ৩৭ টাকা নিয়ে বম্বেতে ৩রা জুন ৮১ সালে এসেছিলাম। আজকে আপকি আদালতে দ্বিতীয়বার বসে নিজের জীবন নিয়ে কথা বলতে পারছি। তাহলে সে কেন সেলফ অবসেসড হবে না একবার বলুন তো? এটাই তো আমার গুণ, এটা খুব ভালো ব্যাপার। কখনো কখনো নিজেকে খুব বেশি ভালোবেসে ফেললে ক্ষতিও হয়। যেমন ২২ বছর আগে আপনি একটা সিনেমা ডিরেক্ট করেছিলেন, সেটা ফ্লপ হয়েছিল। আপনি কোথা থেকে ঘুরান বলুন তো এইসব জিনিস? আপনি খুবই খুবই ধুরন্ধর লোক আপনি, কারণ সত্যি মশাই। আপনি আবার ডিরেক্টর হয়ে গেছেন, আরো একটা ফিল্ম করেছেন। যখন আমি ওম জয় জগদীশ ডাইরেক্ট করেছিলাম, তখন ওই গল্পটা আমার নিজের লেখা ছিল না, ওই গল্পটা অন্য কারো ছিল। কিন্তু আমি সুখী হয়েছিলাম কারণ আমি একজন বিজি অ্যাক্টর, আর আমাকে বাসু ভাগনানী বাবু ডিরেক্ট করার জন্য একটা ফিল্ম দিয়েছেন। ওটাতে অনিল কাপুর ছিলেন, ফারদিন খান ছিলেন, অভিষেক বচ্চন ছিলেন, ওমপুরি ছিলেন, মহিমা চৌধুরী, অনেক বড় বড় অভিনেতা ছিলেন। আর আমি খুব মন দিয়ে, খুব ভালোভাবে, যতটা আমার দ্বারা সম্ভব ছিল আমি ডিরেক্ট করেছিলাম। কিন্তু ওটা বক্স অফিসে চলেনি, কিন্তু এখনও টেলিভিশনে আসলে ওটা যথেষ্ট হিট। তারপরে আমার কাছে সেরকম কোনো গল্প ছিল না। একজন অভিনেতা হিসেবে আমার কাজ ভালোই চলছে। ও আমার কাছে, আমি আসলে একটা গল্প খুঁজছিলাম, এটা আমি লোকেদের শোনাতে চাইবো। সেই গল্পটা আমি পেয়েছিলাম আজ থেকে ৪ বছর আগে। আমার এক নিস আছে, আমার এক ভাগ্নি আছে, তার নাম হলো তানভি। ও অটিস্টিক। যখন ১৩ বছরের ছিল, তো আমরা দিল্লিতে গুরগাঁওতে আমার ভাই রাজুর মেয়ে বৃন্দার বিয়েতে গিয়েছিলাম। মজা করছিল, সবাই নাচছিল, নাচানাচি হচ্ছিল, খাবার দাবার খাচ্ছিল, ড্রিঙ্ক করছিল। আর ১৩ বছরের অটিস্টিক মেয়েটি পাহাড় দেখছিল। তো আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম, জানবি মা, তুমি কি দেখছো? ও পেছনে না ঘুরেই বলল, আমি আমার জগৎটাকে দেখছি। আমি না একটু অবাক হয়ে গেছিলাম। আমি ভাবলাম যে শি কুড নট এক্সপ্লেন যে ওর ওই ১৩ বছরের জগৎটা কেমন হতে পারে, কারণ ও অটিস্টিক। আর আমি বুঝতে পারিনি যে ও কি বলতে চাইছে। ওখান থেকেই বীজ রোপণ হয়েছিল তানভি দ্য গ্রেটের, যেটা আমার পরবর্তী ফিল্ম, যেটা আসতে চলেছে ১৮ জুলাইয়ে। আমি এটা রিয়েলাইজ করেছি যে আমি পৃথিবীকে ভালো কিছুর সাথে ওদের আলাপ করাতে চাই, আর সেটাই আমাদের এখানে গুডনেস ইজ আইরনিক্যালি ইজ অনলি ইন অটিস্টিক পিপল নাও। অটিস্টিক পিপলরা খারাপ কি হয় জানে না, ম্যানিপুলেশন ওরা জানেই না, ওরা শুধু ভালোটাই দেখে। দেখুন, বিনোদন করাটা, দেখুন, যখনই কখনো একটা এরকম বিষয়ের ওপর ফিল্ম তৈরি হয়, তখন সাধারণ মানুষ মনে করেন যে এটা খুবই স্যাড কিছু, একটা কষ্টের সিনেমা। না 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 না, এটাতে তো ৮টা গান আছে, ২জন অস্কার জয়ী আছেন। একজন MM করিম সাহেব, যিনি এই ছবিটার মিউজিক করেছেন, উনি নাটু নাটুর জন্য অস্কার পেয়েছিলেন। আমাদের সাউন্ড রেকর্ডিস্ট রসুল কাপুটি, স্লামডগের জন্য উনি অস্কার পেয়েছিলেন। আমাদের এইটা খুব এন্টারটেনিং একটা সিনেমা। কারণ আমার মতে যে তানভি রয়েছে, যার রোল শুভাঙ্গী করেছে, যে রোলটা, ও হলো সুপার পাওয়ার। অটিস্টিক লোকেরা আমাদেরকে হয়তো অদ্ভুত ভাবে, কারণ আমরা ম্যানিপুলেট করি, আমরা উপর নিচে করি। ইটস আ লাইফ দ্য সেলিব্রেটস লাইফ। ইটস আ স্টোরি অ্যাবাউট আ গার্ল, অটিস্টিক মেয়ে, যে আর্মি পরিবার থেকে এসেছে। সে একদিন নিজের ঠাকুরদাকে বলছে যে আমিও আর্মি জয়েন করতে চাই। ইটস ভেরি ইন্সপিরেশনাল, ইটস ভেরি মুভিং।
তানভি ইজ ভেরি নটি, তানভি ইজ হিলেরিয়াস, তানভি ইজ গ্রেট সিঙ্গার। আর এটার আমরা যে রেসপন্স পেয়েছি, আমরা এটার প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিলাম কান ফিল্ম ফেস্টিভ্যালে, স্ট্যান্ডিং ওভেশন। লন্ডন স্ট্যান্ডিং ওভেশন, নিউ ইয়র্ক স্ট্যান্ডিং ওভেশন, প্লাস মাই ফ্রেন্ড আর পৃথিবীর সব থেকে বড় অভিনেতা রবার্ট ডিনেরও এসেছিলেন ফিল্মটা দেখতে। উনি সাপোর্ট করতে এসেছিলেন, ছবি তুলতে এসেছিলেন। উনি বললেন 10 মিনিট থাকবো, কিন্তু ইন্টারভেল অবধি ছিলেন। আমি এটার প্রথম ভারত স্পিনিং করেছিলাম আমাদের ওই ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। 2500 ক্যাডেট যারা পরবর্তীকালে আর্মিতে অফিসার হতে চলেছেন, সেখানে ওনারা স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন সাউদার্ন কমান্ডারে। আমরা আর্মি চিফকে এই সিনেমাটা দেখিয়েছি। আর্মি সব বড় বড় জেনারেল যারা ছিলেন সবাই সিনেমাটার শেষে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন এবং তাদের চোখে জল ছিল। আমার মনে হয় এই কারণে নয় যে এটা অসাধারণ একটা সিনেমা, খুব ভালো সিনেমা, বরং এই জন্য কারণ এখানে ভালো কিছু দেখা যায়। আপনার ভেতরে থাকা ভালো মানুষটাকে বাইরে বার করে যদি আপনি, আর ইটস আ ফিল্ম মেড ফ্রম দ্য হার্ট ফর দ্য পিপল হু হ্যাভ হার্ট। ইটস আ ফিল্ম ফ্রম ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। সো ইটস রিলিজিং। আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই দেখবেন। আপনারা সবসময় নালিশ করেন যে ভালো সিনেমা কোথাও দেখতে পাওয়া যায় না। অনুপমজি, এই ফিল্মটা আমি দেখেছি, আর এটা সত্যি একটা মিনিংফুল ফিল্ম। আর আমাদের যে সেনাবাহিনী আছে তাদের গৌরবকেও দেখানো হচ্ছে, এটা খুব বড় ব্যাপার। খুবই কঠিন ছিল এই সিনেমাটা বানানো। কঠিন ছিল এই সিনেমাটা বানানো। ইটস আ মেড अगेंस्ट অল অডস। 50 কোটি টাকার সিনেমা। আর আমার এই ফাইন্যান্সার ছিলেন একজন, আপনি আমায় বলেছিলেন যে 25 কোটি আমি দিয়ে দেবো আর 25 কোটি বাকিরা চলে আসবে। কিন্তু শুটিংয়ের ঠিক 1 মাস আগে উনি বললেন যে আমি এক্ষুনি ব্যবস্থা করতে পারবো না ভাই। আমি ওনাকে দোষ দিচ্ছি না, উনি বলেছিলেন যে উনি করতে পারবেন না। তো আমার প্রোডাকশনের লোকেরা বললো যে এটা পিছিয়ে দিন, আমাদের কাছে তো টাকা নেই এখন। আমি ভাবলাম যে যদি আজকে এই ফিল্মটা তৈরি না হয় তাহলে এটা কোনোদিনও হবে না। তো আমি আমার বন্ধুদের, আমার আমেরিকাতে কিছু কিছু বন্ধু আছে, কিছু দিল্লিতে বন্ধু আছে, এদিক ওদিক কিছু বন্ধু রয়েছে, আমি সবাইকে ফোন করলাম, করে বললাম যে তোমরা যত টাকা আমাকে দিতে পারো। তো এটার 9টা প্রডিউসার আছে, 9টা কো প্রডিউসার আছে এর মধ্যে। আর এটাতে আমার সকল কলা কুশলীরা যারা আমার মেন 4 জন অভিনেতা, জ্যাকি শ্রফ, বামানি রানী, পল্লবী, অরবিন্দ স্বামী, ওনাদের আমি টাকা দিইনি। ওনারা বলেছেন যখন আসবে তখন দিয়ে দেব। আমি চাই যে আপনারা ওনাদের জন্য একবার। এই যে অ্যাক্ট্রেস শুভাঙ্গী খুব ভালো কাজ করেছে, একে আপনি কোত্থেকে পেলেন? ও আমার অ্যাক্টিং স্কুলে ছিল। আমি চেয়েছিলাম যে আমি নতুন একজন অভিনেত্রীকেই নিয়ে নেব, বিকজ যেরকম সারাংশে আমার কোনো পরিচিতি ছিল না, লোকেদের মনে হয়েছিল যে এটা এই বৃদ্ধির একটা গল্প। ঠিক সেরকম করেই তানভি দ্য গ্রেটে যে নতুন মেয়েটিকে শুভাঙ্গীকে আমি নিয়েছিলাম, ওকে আমি আমার ক্লাসরুমে পেয়েছিলাম। কারণ আমি আমার মাস্টার ক্লাস করাই, যেখানে আমি বাচ্চাদের পেছনে নিয়ে যাই, ওদের জীবনের অতীতে নিয়ে, যেখানে আমি ওদের একটা এক্সারসাইজ দিই যে মাতৃগর্ভে তোমার এক্সপ্রেশন কেমন হবে দেখাও। যেমন আপনি মাতৃগর্ভে বড় হচ্ছেন, আর তারপর আমি ওটাকে শ্যুট করি, আর শুভাঙ্গীর মুখে যে এক্সপ্রেশন ছিল আমার মনে হয়েছিল যে এ কিভাবে সেটা করেছিল। আর আপনি বলছেন যে এই শুভাঙ্গী, সে আপনার অ্যাক্টিং স্কুল থেকে এসেছে। আচ্ছা, অ্যাক্টিং কি শেখানো কাউকে সম্ভব? একদম শেখানো সম্ভব। আপনাকে এটার প্রমাণ দিয়ে দেবো আমি। হ্যাঁ, অবশ্যই। এসো, কেউ একজন ওপরে এসো দেখি। এসো, তোমরা দুজন একবার এসো, দুজন চুলওয়ালা। এই তুমিও এসো। আরে তুমি এসো এসো। কোনোদিন অ্যাক্টিং করনি তো? হ্যাঁ, আচ্ছা করনি তো, আমি ওদিকে যাই। আসুন না প্লিজ। অ্যাক্টিং শেখানো সম্ভব স্যার। এটা তো যারা কিছু জানে না তাদের মাথায় চলে যে কখন অ্যাক্টিং করেছো? তুমি করেছো? করনি, তাই তো? এদিকে এসো। কি নাম তোমার? গুনা স্যার। গুনা। গুনা? হ্যাঁ স্যার। আর তোমার? আদিতি। আদিতি আর গুনা? হ্যাঁ স্যার। এনারা কোনোদিন অ্যাক্টিং করেননি, ঠিক আছে? আপনিও করেননি না। দেখেছেন তো? হ্যাঁ। ডায়লগ হলো, मेरे पास जितने पैसे थे मैंने तुम्हें दे दिए, अब कुछ नहीं बचा। তোমার ডায়লগ হলো কি কি সম্পর্ক সেটা কিন্তু বলছি না আমি তোমাকে। मुझे उससे कोई मतलब नहीं, मुझे पूरे पैसे वापस चाहिए। मुझे उससे कोई मतलब नहीं, मुझे पूरे पैसे चाहिए। আর তোমার ডায়লগটা কি? मेरे पास जितने पैसे थे वो। এবার দুজন তোমরা সিরিয়াস হয়ে যাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, শাবাশ। ডায়লগের মধ্যে রাগ থাকবে কিন্তু তুমি রেগে রেগে বলবে। তোমার এখন এই কারণে হাসি পাচ্ছে, যেহেতু তুমি এই কারণে হাসো কারণ তোমার এখন অস্বস্তি হচ্ছে। ইউ আর অকওয়ার্ড। ওকে স্যার। ডোন্ট বি অকওয়ার্ড। অ্যাক্টিং ক্যান বি টট। আর আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন রজত বাবু, আমার সম্মান এখন তোমাদের হাতে। আচ্ছা স্যার। ওকে, একবার রিহার্সাল করো, বলো ডায়লগ। मेरे पास जितने भी पैसे थे वो तुम्हें दे दिए, अभी मेरे पास कुछ नहीं बचा है।
मुझे कुछ नहीं पता, मुझे मेरे पैसे वापस আচ্ছা चाहिए। এবার একবার না হেসে বলো, একদম সিরিয়াসলি বলো, হাসবে না কিন্তু, ঠিক আছে? and I'm serious about it. When I'm a teacher, I cannot be lenient. Come on. मेरे पास जितना भी पैसे হাসবে না, ইশারা করো। मेरे पास जितना भी पैसे थे तुम्हें दे दिए, अभी कुछ नहीं बचा है मेरे पास। এবার তুমি বলো मुझे দেখি। कुछ नहीं पता, मुझे मेरे पैसे वापस चाहिए। আরেকবার বলো। मेरे पास जितने भी पैसे हैं मैं तुम्हें दे दिए, अभी তুমি বলো। कुछ नहीं बचा है। मुझे कुछ नहीं पता, मुझे मेरे पैसे वापस चाहिए। मेरे पास जितने भी আমি বলেছিলাম তো, এবার ওর 5 পুরুষ ধরে ওদের বাড়ি থেকে ওই ডায়লগটা বলবে। এদের যখন বিয়ে হয়ে যাবে, এনারা নিজেদের ছেলে মেয়েদের বলবেন যে অনুপম খের আপকি আদালতে আমাকে দিয়ে এই ডায়লগটা বলিয়েছিলেন। অনেকে এটা জিজ্ঞেস করেন যে অনুপম খের যখন হাসেন হ্যাঁ, সিনেমাতে, হ্যাঁ। তখন ভিলেন আলাদাভাবে হাসে, যখন ভদ্রলোকের অভিনয় করেন তখন আলাদাভাবে হাসেন, তো কিভাবে এই হাসিটা নিয়ে আসেন? এটাও হাসি- কি একটা লেসন হতে পারে? রজতবাবু, হাসির বিষয়টা না সব থেকে বেশি কঠিন, সব থেকে কঠিন। ইমোশনে কাঁদা খুব সহজ, কারণ আপনার নিজের কোনো দুঃখ থাকে, আপনি সেটার সাথে আইডেন্টিফাই করতে পারেন আর আপনি কাঁদতে শুরু করেন। হাসির বিষয়টা শারীরিক, যেমন হাসির আমাদের নিঃশ্বাসের সাথে একটা সম্পর্ক রয়েছে। এখন আমরা সবাই মিলে, যত এখানে 150 লোক রয়েছে, উই উইল অল লাফ টুগেদার। রজতবাবু, আপনি যদি অনুমতি দেন, জজ সাহেব আপনিও ট্রাই করতে পারেন। We will all breathe. আর তারপর আমার আঙুলটাকে একবার দেখবেন, এর মানে 2 বার করতে হবে, হা হা করতে হবে, ঠিক আছে? তারপর এটা দেখালে করতে হবে হা হা হা। ওকে, Breathe in. 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 খুব সুন্দর। আপনি যত ভালো একজন অভিনেতা তার থেকেও ভালো টিচার। স্যার, আমি থ্যাংক ইউ। সময় খুবই কম আছে, আগে। একটা দুটো প্রশ্ন আমরা অডিয়েন্স থেকে নিয়ে নিই। হ্যাঁ, যদি মোদিজির ওপরে মুভি বানানো হয়, তাহলে কি আপনি ওনার চরিত্রে অভিনয় করতে চাইবেন? মোদিজির মতো অভিনয় করে আমাদের একটু দেখান না। ওটা আমার সৌভাগ্য হবে যদি আমি ওনার চরিত্র করার সুযোগ পাই, কিন্তু যে কোনো চরিত্র করার আগে সেটাকে আগে বোঝা, সেটাকে ভালো করে জানা খুবই জরুরি, বুঝেছেন? অন দ্য স্পট, কারণ অন দ্য স্পট যেটা হবে সেটা ক্যারিকেচার হয়ে যাবে, আর আমি ক্যারিকেচার করতে চাই না কখনোই। কারণ একটা জিনিস যেটা মোদিবাবুর আমাকে তাজ্জব করে দেয়, সেটা হলো আমি মোদিবাবুকে আজ অব্দি কখনো ক্লান্ত দেখিনি, বুঝেছেন? মানে 11 বছর ধরে উনি প্রাইম মিনিস্টার রয়েছেন, তার আগে 14 বছর উনি চিফ মিনিস্টার ছিলেন। এত ছবি বের হয় ওনার, একটা ছবিতেও ওনাকে আমি কখনো ক্লান্ত দেখিনি, একটা ছবিতেও দেখলাম না যে উনি হাই তুলছেন। সো আই থিঙ্ক টু গেট দ্যাট অল থিং, যদি আমি ওই চরিত্রটা করি, আমি খুব ভালো করব, বাট ইট উইল টেক মি মান্থস টু ডু দ্যাট, বাট আই উড লাভ টু ডু দ্যাট। ডক্টর মনমোহন সিং এর চরিত্র আপনি করেছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ। আর আমার মনে হয় যে বেশ কঠিন ছিল। 8 মাস ধরে আমি রিহার্সাল করেছিলাম ডক্টর মনমোহন সিং এর জন্য। চরিত্র নিয়ে এসে তো মানুষ, আমাদের এখানে অদ্ভুত অদ্ভুত মানুষ আছেন, কিন্তু আমার জন্য জীবনের 5টি ক্যারেক্টারকে রোল, 5টি রোল অ্যাক্টিং এর জন্য যদি বেছে নেওয়া হয়, তার মধ্যে একটা হবে ওই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যেটা আমি ডক্টর মনমোহন সিং এর জন্য করেছিলাম। আর আমি সত্যি এতটাই পরিশ্রম করেছিলাম। একদম, আপনাকে দেখে মনমোহন সিং মনে হচ্ছিল গলার স্বরটা ওনার মতো। আওয়াজের জন্য তো আমাকে 2-3 মাস প্র্যাকটিস করতে হয়েছিল। একদম। যদি ডোনাল্ড ট্রাম্পের করা হয় তো করবে? হ্যাঁ, অবশ্যই করবো। আমি জানি না কি করতে হয়, বাট আই উড লাভ টু ডু। আই থিঙ্ক দ্যাট ইট উইল বি গ্রেট অ্যাক্টিং এক্সারসাইজ টু প্লে ডোনাল্ড ট্রাম্প। আর একটা প্রশ্ন নিতে পারি? ব্যাস, ফাইনাল, লাস্ট। স্যার, আপনার মুভি এসেছিল কাশ্মীর ফাইলস, হ্যাঁ, যার ব্যাপারে কিছু লোক বলছে এটা নাকি প্রপাগেন্ডা ফিল্ম, আর এতে আচ্ছা। সবকিছু নাকি বাড়িয়ে বাড়িয়ে দেখানো হয়েছে। তো আপনার এই ব্যাপারে লোকেদের ব্যাপারে কি মতামত? যদি তুমি আমার মনের কথা জানতে চাও, তাহলে আমি বলবো যে ওদের থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই, যারা কাশ্মীর ফাইলসকে প্রোপাগান্ডা ফিল্ম বলে থাকেন। আমি শুধু এটাই বলতে চাইবো
যে কাশ্মীর ফাইলসে যেটা দেখানো হয়েছে সেটা মাত্র 10% ছিল। ওখানকার লোকেদের সাথে যা ঘটেছিল সেটা অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু থ্যাঙ্কস টু বিবেক অগ্নিহোত্রী, পল্লবী যোশী, যারা ওই সিনেমাটা বানিয়েছিলেন এবং ওই সিনেমাতে যে কলাকুশলীরা কাজ করেছেন, তাদেরকে 32 বছর ধরে যেটা লুকিয়ে রাখা হয়েছিল সেটা পৃথিবীর সামনে এসেছে এবং আপকি আদালতে আজ আপনি এটা নিয়ে প্রশ্ন করছেন। এই রকম অবস্থায় এরকম তো বহুবার হয়েছে। আমরা তো ভগবানকেও ক্রিটিসাইজ করেছি, আমরা ওনাকেও ক্রিটিসাইজ করেছি, আমরা বড় বড় লোকেদেরকে ক্রিটিসাইজ করি। কিন্তু যদি ওদের মতো ফ্রড লোকেরা থাকে, তাহলে আপনার মতন ভালো লোকও আছে যারা ওই ফিল্মটার পাশে দাঁড়িয়েছেন। এবার আমি আমাদের যে দর্শকরা এখানে এসেছেন, হ্যাঁ, এদেরকে আমি আপনার আরও একটা ফিল্মের এমন একটা সিন দেখাতে চাই যেটা অদূর ভবিষ্যতে বড় কন্ট্রোভার্সি হতে চলেছে। আচ্ছা, আর এনারা যখন সেটা দেখবেন তো অনুপম খের কিভাবে ওই ফিল্মে অ্যাপিয়ার হয়েছেন একবার দেখে নিন। এটা দেখে বিশ্বাসই হয় না যে আপনি এরকম গেট আপে আসতে পারেন, মানে গান্ধীজি একেবারে জীবিত মনে হচ্ছে। এটা বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম বেঙ্গল ফাইলস, ওখানেই আমার একটা চরিত্র এটা। ইনফ্যাক্ট আপনার শোতেই এই প্রথমবার দেখানো হলো এই লুকটা। আমার খুব মন ছিল বহুদিন আগেও, কারণ গান্ধীজির চরিত্রটা যে কোনো অভিনেতার জন্য এটা একটা সত্যি স্বপ্নের চরিত্র আমার মনে হয়। আর এটার জন্য আমায় অনেক অনেক খাটতে হয়েছে। আমি খুব বেশি ডিটেলে এটার ব্যাপারে তখনই বলবো যখন এটা আমরা পাবলিসিটি করব। তবে আমি এটুকু বলতে চাই যে আমি এই চরিত্রটা করার জন্য ওজন কমানো ইত্যাদি এইসব বাদ দিয়ে আমি 1 বছর পর্যন্ত প্রায় এখনো 9 আগস্ট বাকি রয়েছে, I stopped having any non-vegetarian. I did not have any drinks because I wanted to internalize the whole thing. And ভালো লেগেছে। এই সিনেমার অপেক্ষায় সবাই থাকবে, আর এই সিনেমার বিষয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। এখন আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকি আদালতে আজকের জাজ সচ্চিদানন্দ যোশীর সিদ্ধান্ত আজকের মামলার। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মামলা করেছিলাম অনুপম খেরের ওপর। অনুপম খেরের জীবনের প্রতিটা অধ্যায় নিয়ে আমাদের কথা হয়েছে। ওনার স্বাস্থ্যের বিষয়ে, ওনার বডি বিল্ডিংয়ের বিষয়ে, ওনার পুরনো ফিল্মের বিষয়ে, ওনার নতুন ফিল্মের বিষয়, আর আগামী ফিল্মের বিষয়। এখন সময় হয়েছে আপকি আদালতে আজকের জাজ সচ্চিদানন্দ যোশীর সিদ্ধান্তের। আজকের সব কথা শোনার পরে আমার নিজেরই একটা লেখা কবিতা মনে পড়ে গেল। বলুন। असफलता का विलोम ही तो है सफलता, अंधकार भरे आकाश में जैसे कोई तारा चमकता, इसलिए डटे रहना तब भी जब लगे जोरदार आघात, विपरीत परिस्थितियों से निकलकर देनी है शत्रु को मात, झंझावातों से निकलकर करनी है सर्वश्रेष्ठ रचना, इसलिए करना चाहे जो भी लेकिन मैदान मत छोड़ना। वाह, অনুপম খের বাবু, আপনি একজন খুব ভালো অভিনেতা তো বটেই, কিন্তু তার সাথে সাথে আপনি একজন অসাধারণ মানুষ। ধন্যবাদ। আর সেই জন্যই আপনি শুধুমাত্র স্বপ্নের সওদাগর নন, আপনি মনুষ্যত্বের এক উজ্জ্বল দ্বীপ। আপনি মনুষ্যত্বের এমন একটি দ্বীপ যেটা আমাদের ছোট ছোট এলাকায়, গ্রামে, শহরে থাকা লক্ষ লক্ষ যুবক যুবতীদের আশা ভরসার প্রতীক। আপনি ওদের পথ দেখান, আপনি ওদের সফরের রাস্তা দেখান। আপনি কাণ্ডারি, সেই জন্যই আপনার প্রতি আকাঙ্ক্ষা আরও বেড়ে ওঠে, আশাও অনেকটাই বেড়ে যায়। সারাংশ থেকে নিয়ে তানভি দ্য গ্রেটের যে সফর, শুধু অনুপম খেরের সফর নয়, ভারতের গ্রাম অঞ্চলের কোটি কোটি যুবক যুবতীদের সফর এটা। সেই জন্যই আমি আপনাকে আরেকটা পরামর্শ দিতে চাই, কারণ আপনার জন্য এখন শুধু আকাশ, অনলি স্কাই ইজ দ্য লিমিট। সেই জন্যই বলতে চাই, तू जिंदा है, तू जिंदगी की जीत पे यकीन कर, अगर कहीं हो स्वर्ग तो उतार ला जमीन पर। वाह, আমি আপনাকে এই বইটা উপহার দিতে পারি। এই বইটা দেখছেন, ডিফারেন্ট বাট নো লেস। এটা হে হাউস পাবলিকেশন ছেপে দিয়েছে।
এটা সমস্ত অ্যামাজন ইত্যাদিতে বইয়ের দোকানেও পাওয়া যাচ্ছে। এই বইটা দ্বিতীয়বার বা তৃতীয় এডিশন যেটা আমি আপনাকে দিচ্ছি। গতকাল আমি একটা আর্মি চিফকে এটা দিয়েছি আর এটা আপনাকে দিলাম।